আছে বলেন, আমি শুরু করব। আসসালামু আলাইকুম। যারা এতক্ষণ অপেক্ষা করতেছিলেন যে কখন শুরু হবে স্যার আমাদের সম্মানিত টুকু স্যারের সেই ভাইবার কাঙ্ক্ষিত ক্লাসটি, যারা এতক্ষণ অপেক্ষা করতেছিলেন তাদের সেই অপেক্ষার পালা শেষ। এবার একটু কি করতে হবে, একটু শেয়ার করতে হবে। আজকে চমৎকার ক্লাসটা হবে, কারণ আজকে কিন্তু স্যার শুধু প্রাইমারি ভাইবে না, বিসিএস ভাইবে নিয়ে কথা বলবেন এবং 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের যে ভাইবাগুলো হয় সে কেমন কি কোন ধরনের প্রশ্নগুলো করে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে স্যার। প্রাইমারি যারা তৃতীয় ধাপে ভাইবা দিবেন সেই সম্পর্কে স্যার বিস্তারিত আলোচনা করবেন। সুতরাং এই আজকে খুবই গুরুত্বপূর্ণ যে অ্যামেজিং ক্লাসটি হবে, এই ক্লাসটি আপনার বন্ধুদেরকেও দেখার একটা সুযোগ করে দেন। এই জন্য কী করতে হবে, সবাই আপনার বন্ধুদের একটু মেনশন করেন এবং সবাই একটু শেয়ার করেন। আর কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখতেছেন এটা একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানাবেন। ওকে, দেখি কে কোন জায়গা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসটা দেখতেছেন, একটু কমেন্ট করে জানান। হ্যাঁ স্যার কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা সামনে বিসিএস পরীক্ষায় ভাইবা দিবেন, যারা প্রাইমারি স্কুলে ভাইবা দিবেন, যারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের অধীনে বিভিন্ন নন ক্যাডার বিষয়ে ভাইবা দিবেন, সব পরীক্ষা পরিচালনা করে পাবলিক সার্ভিস কমিশন। এই সকল বিষয়ে বিগত 6-7 বছরে যে সকল প্রশ্ন প্রায় করে থাকি আমি সেগুলি নিয়ে আলোচনা করব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেব। দেখি সবাই একটু শেয়ার করেন আর একটু দ্রুত জয়েন করেন। আমাদের নাজমুল হোসেন আছেন রাজশাহীর বাগমারা থেকে এবং চানমোহন আছেন আমাদের ভোলা থেকে, না ভালুকা, ময়মনসিংহের ভালুকা থেকে নজরুল হোসেন আছেন আমাদের সাথে। মোহাম্মদ নাজমুল হোসেন শেয়ার ডান কে কয়টা শেয়ার করেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আজকে কিন্তু চমৎকার একটা ক্লাস হবে। আমরা অনেকেই কষ্ট করে একটা প্রিলি পরীক্ষা দিই এবং কষ্ট করে একটা রিটেন পরীক্ষাও দেই, কিন্তু ভাইবা বোর্ডে গেলে কিন্তু অনেকে নাপা ট্যাবলেট খাওয়া লাগে। কারণ ভাইবা বোর্ড অনেক মনে হয় যেন কি না কি প্রশ্ন করে। অনেক ভাইবা বোর্ডে 3 জন থাকে, কখনো বোর্ডে 5 জন থাকে, অনেক ভাইবা বোর্ডে 8 জনও বসে থাকেন। ঠিক আছে, তো এই যে দেখেন ভাইবা বোর্ড একটা খুবই একটা মানে চ্যালেঞ্জিং একটা থাকে, কারণ ওই ঢোকার সময় কেমনে আপনি ভিতরে ঢুকবেন এবং আপনি চেয়ারে বসবেন কি বসবেন না, কোন ধরনের পোশাক পরবেন। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কোন ধরনের পোশাক, আপনাকে শাড়ি পরবেন নাকি 3 পিস পরবেন, হিজাব পরা যাবে কি যাবে না, এই ধরনের অনেক কিন্তু পোশাক থাকে। জুতা কেমন পরতে হবে, এই অনেক ধরনের পোশাক থাকে। বেল্ট পরবেন কি পরবেন না, আবার টাই কেমন পরে যাবেন কি যাবেন না, নানা প্রশ্ন। আপনার জেলা সম্পর্কে আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন করে, আপনার এলাকার মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার সম্পর্কে ধরে, বিখ্যাত যে আপনার এলাকার বিখ্যাত ব্যক্তিদের নাম বলে, আপনার এলাকার বিখ্যাত স্থানের নাম ধরে। ঠিক আছে, আপনার উপজেলা নিয়ে প্রশ্ন করে। এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং রাজধানী প্রশ্ন এবং বিশ্বের বিভিন্ন যে যুদ্ধগুলো চলমান যে যুদ্ধগুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন করে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আপনি কত জায়গা থেকে কিভাবে পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, কতটুকু জ্ঞান রাখতে হবে, পত্রিকা পড়তে হবে কি হবে না, আপনার জেলা সম্পর্কে জানতে হবে, এই যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আছে এগুলো জানতে হবে। মাঝে মাঝে কিছু ট্রান্সলেশন করতে দেয়, ছোট ছোট ম্যাথ করতে দেয়, বিভিন্ন বানান ধরে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের আমাদের মূলত এই ভাইবা ক্লাসটা। তাই ভাইবা ক্লাস চমৎকার কিন্তু ভাইবা ক্লাস হবে। খাতা কলম নিয়ে সাথে বসবেন একটু এবং আমাদেরকে একটু বলবেন যে কেউ কোন জায়গা থেকে ক্লাসটা করছেন। আমি একটু দেখি, আমাদের প্রিয়াঙ্কা মণ্ডল আছেন সাতক্ষীরা থেকে, ওয়াও। আমাদের আরও আছেন কে কে আছেন, জসিমউদ্দিন কুমিল্লা থেকে, ওয়াও। মানিকগঞ্জ থেকে আলাউদ্দিন আছেন, আমাদের পাপড়ি রংপুর থেকে আছেন, আমাদের পাপড়ি যে আজাদ আছেন আমাদের ভোলা থেকে। সবাই একটু দেখে সবাই একটু জয়েন করেন, সবাই দ্রুত একটু শেয়ার করে দেন যাতে আপনার বন্ধুরা সবাই আজকে ক্লাসটা উপভোগ করতে পারে। কারণ ভাইবা বোর্ড কিন্তু খুবই একটা কঠিন একটা বিষয়, এখানে কিন্তু নিজেকে অনেক কন্ট্রোল করতে হয়, বুকে সাহস রাখতে হয়, কোনো ভয় পেলে চলবে না। যশোর থেকে আছেন হাবিব, আমাদের সজীব হোসেন আমাদের কুষ্টিয়া থেকে। স্যার 2024 সালে কি প্রাইমারি সার্কুলার দিবে? অবশ্যই প্রাইমারি সার্কুলার 2024 সালে দিবে। এসিটা একটু করেন তো, ঠান্ডা হচ্ছে না। কিশোরগঞ্জ থেকে আছেন আমাদের এই যে ফরাদ হোসেন আছে আমাদের ময়মনসিংহ থেকে, গুড। মিরাজুল ইসলাম আছেন আমাদের সাথে আছেন, ওয়ালাইকুম স্যার। রাজশাহী থেকে আছেন আবু হানিফ আমাদের সাথে আছেন। একটু দ্রুত আমাদের সাথে জয়েন আছেন মাত্র 211 জন। এত কম কেন ভাইয়া? এত কম করলে তো হবে না। সবাই বন্ধুদের একটু মেনশন দেন তো, দ্রুত বন্ধুদের মেনশন দেন। বা ভুয়াপুর থেকে, ভুয়াপুর কোথায় জানেন স্যার? টাঙ্গাইলের ভুয়াপুর।
এই যে দেখেন বিভিন্ন বিসিএস ভাইবা বোর্ডে কিন্তু বাংলাদেশে মোটামুটি সব উপজেলার নাম জানতে হয়, মোটামুটি কিছুটা হলো থানার নাম জানতে হয়, ঠিক আছে, জেলাগুলোর নাম তো জানতে হয়, ওই জেলার বিখ্যাত স্থান এক একটা জেলার নামের সাথে অনেক, যেমন মিরপুর, আমরা আমাদের অফিসে ঢাকা মিরপুর, আবার এরকম ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে কিন্তু যে মিরপুর আরো জায়গার নাম আছে, কোথায় সেটা অবস্থিত, এগুলো কিন্তু ধরে। গোপালগঞ্জ দেখেন একটা জেলা আছে, গোপালগঞ্জ নামে আরো কিন্তু স্থানের নাম আছে, এগুলো কিন্তু ধরে। কালীগঞ্জ নামে থানা আছে, এই কালীগঞ্জ নামে আরো কোথায় থানা আছে, এগুলো কিন্তু ধরে। বোয়ালিয়া থানা কোথায়, এগুলো কিন্তু ধরে। তাই এই যে বোয়ালিয়া উপজেলা কোথায়, এগুলো কিন্তু প্রশ্ন ধরে। এই যে আমাদের সেক্টর কমান্ডারদের নামগুলো কিন্তু ধরে। দেখি কিশোরগঞ্জ থেকে রমজান আলী খান, আমাদের বরিশাল থেকে আছে লক্ষ্মী মজুমদার, জাকি আক্তার লিম আছে নরসিংদী থেকে। ওকে, আপনারা সবাই শেয়ার করতে থাকেন। আর স্যার শুরু করে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা স্যার এই যে এই ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বিসিএস ভাইবা দিবেন, যারা প্রাইমারি পরীক্ষায় ভাইবা দিবেন, যারা সামনে বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডারে ভাইবা দিবেন। তো যে সাধারণত বিগত 6-7 বছর যে প্রশ্নগুলো করে আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। আপনারা জানেন বাংলাদেশে প্রতিটা অফিস, এটা অধিদপ্তর নাম হোক বা পরিদপ্তর নাম হোক, কর্পোরেশন হোক, বোর্ড হোক, সংস্থা হোক, কর্তৃপক্ষ হোক, কমিশন হোক, সবগুলো বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের অধীনে। এবং আপনারা জানেন মন্ত্রণালয়ে একজন মন্ত্রী থাকে আর একজন সচিব থাকে। তো আমাদের যে রুলস অফ বিজনেস একটা আইন, এটাকে বাংলায় বলে কার্যবিধি। আমি বিভিন্ন এই প্রশ্নটা প্রায় করে থাকি। একটা মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, একটি মন্ত্রণালয়ের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার বা প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে বা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রায় আমরা এখানে কনফিউজ হয়ে যাই। এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, আমি আপনাদেরকে লিখে দিব, এর বাইরে আপনারা কোনো প্রশ্নের উত্তর দিবেন না। বর্তমানে যে রুলস অফ বিজনেস আছে, এটা 1996 সালে প্রণীত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় রুলস অফ বিজনেস 1996, বাংলায় বলা হয় কার্যবিধি বলা 1996। কার্য, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের স্যার আছে, আপনারা অনেক প্রশ্ন বিভিন্ন দেখবেন, আপনারা বিভিন্ন গাইডে নাই, আমিও দেখছি বিভিন্ন গাইডে নাই, আবার সংবিধান সংক্রান্ত কিছু প্রশ্ন, অনেক প্রশ্ন আপনারা ওই কমেন্ট করে পাঠান, স্যার আমাকে বলে দিলে আমি উত্তর দিব। কার্যবিধি 1996 অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানমন্ত্রী। তারপরে কার্যবিধি 1996 অনুযায়ী মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, প্রশাসনিক প্রধান হলেন সচিব। তারপরে কার্যবিধি 1996 অনুযায়ী মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সচিব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন গাইড আপনারা পড়বেন, অবশ্যই গাইড পড়বেন। গাইড আমরাও আজ থেকে 25 বছর, 26 বছর, 27 বছর আগে আমিও গাইড পড়ছি, আপনারাও পড়বেন, তাতে সমস্যা নাই। তো গাইডে যেভাবে হোক বিভিন্ন কারণে বা প্রিন্টিং ভুলের কারণে অনেক ভুল থাকে। বিভিন্ন প্রাইমারি স্কুলের পরীক্ষায় আমি গতবারও দেখছি, এবং বিশেষ করে যারা বিশেষ পরীক্ষা দিবেন, বিশেষ পরীক্ষা তো প্রায় এই প্রশ্নটা করে, যে কোনো মন্ত্রণালয়, যেমন শিক্ষা মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়, যে কোনো মন্ত্রণালয় হোক, বলে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে, মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে। এই ব্যাপারে আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন, কোথায় কি আছে সেটা নিয়ে আর আপনাদের মাথা ঘামানোর দরকার নাই। আপনারা সংক্ষেপে এটা নোট করে বলাতে পারেন। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হলো মন্ত্রী, মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলো সচিব, মন্ত্রণালয়ের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার হলো সচিব। আপনারা
এই নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা পাল্টা প্রশ্ন করেন, আমি উত্তর দেব। আচ্ছা, এখন প্রতিটি মন্ত্রণালয়ের আন্ডারে কিছু অফিস আছে। এই অফিসগুলা কোনো অফিসের নাম অধিদপ্তর, কোনো অফিসের নাম পরিদপ্তর, কোনো অফিসের নাম কর্পোরেশন, আপনারা প্রায় শুনছেন। আবার কোনো অফিসকে বলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান বলে সাংবিধানিক প্রতিষ্ঠান। তো এই জাতীয় প্রশ্ন, যে প্রশ্নগুলা আবার স্বায়ত্তশাসিতের মধ্যে পুরা স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আছে। আমরা এখন সেগুলি আলোচনা করব। সাধারণত বহুল প্রচলিত যে প্রশ্নটা করা হয়, অধিদপ্তর এবং পরিদপ্তরের মধ্যে পার্থক্য কি? মনে রাখবেন, অধিদপ্তরের আয়তনে এবং অধিদপ্তর হলো একটু বড় অফিস, পরিদপ্তর হলো একটু ছোট অফিস, এটা হলো একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো অধিদপ্তরের যিনি প্রধান তার প্রশাসনিক পদবি হলো মহাপরিচালক, আর পরিদপ্তরের যিনি প্রধান তার পদবি হলো পরিচালক, এটা একটা পার্থক্য। 3 নম্বর হলো যিনি মহাপরিচালক তিনি সরকারের যুগ্ম সচিব মর্যাদা সম্পন্ন কর্মকর্তা, আর যিনি পরিচালক তিনি সরকারের উপসচিব মর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গভীর মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনেন, এবং যদি কিছু জানতে চায় আপনারা কিন্তু পাল্টা প্রশ্ন করবেন প্লিজ। তাহলে আমরা আগে বলছি, মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো অফিস আছে। কোনো অফিসের নাম অধিদপ্তর, কোনো অফিসের নাম পরিদপ্তর, কোনো অফিসের নাম হলো সংবিধিবদ্ধ সংস্থা, কোনো অফিসের নাম স্বায়ত্তশাসিত সংস্থা, কোনো অফিস হলো আধা স্বায়ত্তশাসিত সংস্থা, কোনো অফিসের নাম হলো কর্পোরেশন। এগুলি অনেক সময় সংজ্ঞা জানতে চায়। তাহলে অধিদপ্তর কি? অধিদপ্তর, অধিদপ্তর শুধু এতটুকু বলবো, অধিদপ্তর, অধিদপ্তর মনে রাখবেন। অধিদপ্তরের ইংরেজি হলো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। অধিদপ্তরের ইংরেজি হলো ডিপার্টমেন্ট। আর এটার যিনি প্রধান তাকে বলে মহাপরিচালক, ডিজি, ডিরেক্টর জেনারেল, মহাপরিচালক, মহাপরিচালক। আর ওনার পদমর্যাদা কি? সাধারণত যুগ্ম সচিব, অনেক সময় অতিরিক্ত সচিবও হইতে পারে, যুগ্ম সচিব। তারপরে হলো অধিদপ্তরের নিচে ছোট অফিস হলো পরিদপ্তর, পরিদপ্তর, পরিদপ্তর। এটার ইংরেজিতে বলে ডিরেক্টরেট, DIRECTORATE, ডিরেক্টরেট। এটার প্রধানকে বলে পরিচালক, পরিচালক, পরিচালক। আর উনি হলো উপসচিব, উপসচিব। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। এখন প্রাইমারি অ্যাডভান্স, আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পাইছি? অধিদপ্তরের ইংরেজি হলো ডিপার্টমেন্ট, যিনি প্রধান ইনি হলো মহাপরিচালক, সরকারের কোন পদমর্যাদা? যুগ্ম সচিব। আর পরিদপ্তরের প্রধান কি? ডিরেক্টরেট, যার প্রধান হলো পরিচালক, আর তিনি সরকারের উপসচিব মর্যাদা সম্পন্ন কর্মকর্তা। কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করবেন। তারপরে আমরা যেটাকে বলি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। এটাকে ইংরেজিতে বলে স্ট্যাটিউটরি বডি, স্ট্যাটিউটরি বডি, স্ট্যাটিউটরি বডি। এটা কি? আমাদের জানেন আইন পরিষদের নাম কি? জাতীয় সংসদ। যে সরকারের অফিস সংসদের আইন দ্বারা পরিচালিত হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, দুর্নীতি দমন কমিশন, এটা একটা সরকারের অফিস, এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004 দ্বারা এই অফিসটি পরিচালিত হয়। তারপরে আপনি আসেন তথ্য কমিশন, তথ্য কমিশন তথ্য অধিকার আইন 2009 দ্বারা পরিচালিত হয়। তারপরে যেমন মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস কমিশন সংসদের মানবাধিকার আইন 2009 দ্বারা পরিচালিত হয়। তাহলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কি? সংসদের আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে বলে সংবিধিবদ্ধ। সংসদের আইন অর্থাৎ জাতীয় সংসদের আইন, সংসদীয়, সংসদীয়, সংসদীয় আইন দ্বারা, আইন দ্বারা গঠিত পরিচালিত, পরিচালিত
অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত। আপনারা কিন্তু বিভিন্ন প্রশ্ন করেন, এমন কিছু কিছু প্রশ্ন হয়তো আপনারা করবেন যেগুলি সবগুলো বাজারে যাইতো নাই, ভাইরাস এগুলি গত বিসিএসও আমি দেখছি প্রশ্ন করছে, গত ভাইভা বোর্ডও প্রশ্ন করছে। তো প্রাইমারিতে সাধারণত একটু সহজ করে, বিসিএস ভাইভাতে একটু কঠিন করে। সংসদীয় আইনের দ্বারা গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে 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 সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলে। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বলে যেমন যেমন দুর্নীতি দমন কমিশন। এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা। কেন? সংসদ 2007 সালে দুর্নীতি দমন কমিশন আইন দ্বারা এই সংস্থাটা গঠন করছে। আর এই সংস্থা যারা চাকরি করে তাদের সকল কিছু নিয়ন্ত্রিত হয় দুর্নীতি দমন কমিশন আইন 2004 দ্বারা। আচ্ছা, এখন এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সকল প্রতিষ্ঠান আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে সেগুলোকে বলে অটোনমাস বডি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সংসদের আইন দ্বারা পরিচালিত হয় এবং তারা আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। সরকার তাদের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করে না এবং তারা নিজেরা ফান্ড ক্রিয়েট করতে পারে, অর্থাৎ নিজেরা সরকার তো দেয় অনুদান, তো সরকার যে টাকা দেয় এই টাকা দিয়ে চলে না। এই জন্য তারা যেমন ছাত্রদের উপর বেতন ভাতা এগুলো বেতন বাড়াইতে পারে বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তারা চুক্তি করে অর্থ সংগ্রহ করতে পারে। এগুলোকে বলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রায় জিজ্ঞেস করা হয় এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে আমরা এখন আলোচনা করব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইংরেজিতে এগুলি বলে অটোনমাস বডি। AUTO অটো NOMUS অটোনমাস অটোনমাস বডি, ইংরেজিতে বলে অটোনমাস বডি। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে ইংরেজিতে বলে অটোনমাস বডি। তাহলে আমি আগে বলছি অটোনমাস বডির ডেফিনেশন কি? প্রথম কথা হলো এগুলি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কিন্তু সংবিধিবদ্ধ, যেমন আমরা সবাই মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ সাদা হইতে পারে না, ঠিক তদ্রুপ এগুলো সবগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এখন এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সকল প্রতিষ্ঠান আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে, অর্থাৎ দৈনন্দিন প্রশাসনিক কাজে সরকার হস্তক্ষেপ করে না, এটা হলো অটোনমাস বডি। এবং নিজেরা ইচ্ছে হলে ফান্ড ক্রিয়েট করতে পারে। তাহলে উত্তর হলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সকল প্রতিষ্ঠান আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে। স্বাধীনতা ভোগ করে সে সকল প্রতিষ্ঠানকে
সে সকল প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। আপনারা প্রশ্ন করেন এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। এই সকল প্রতিষ্ঠান মাঝে মাঝে লেখা চলে যায় কেন, হয়ে যায় কেন? এই যে প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান প্রয়োজনে ফান্ড FUND ফান্ড ক্রিয়েট করতে পারে, মাঝে মাঝে লেখার সমস্যা হয়, আমি মুখে বলতেছি শোনেন। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সকল প্রতিষ্ঠান আর্থিক ও প্রশাসনিক ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে এবং তারা নিজেরা ফান্ড ক্রিয়েট করতে পারে, সেটাকে বলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখন আমরা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ফান্ড ক্রিয়েট করতে পারে, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ফান্ড ক্রিয়েট করতে পারে না। আর সবগুলো ঠিক আছে। তাহলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলা ফান্ড ক্রিয়েট করতে পারে, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলা ফান্ড ক্রিয়েট করতে পারে না। শুধু এতটুকু লিখে রাখেন। আপনারা শুধু শুনলে হবে না, আপনারা প্রশ্ন করেন, আমাকে কিন্তু প্রশ্ন করেন। এখন আমরা আলোচনা করব কর্পোরেশন কি। কর্পোরেশন বলতে এখানে আমি স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন বুঝাচ্ছি না। কর্পোরেশন বলতে সরকারের যে সকল অফিস আছে দেখবেন, যেমন আপনার পর্যটন কর্পোরেশন, BRTC, বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট কর্পোরেশন, বাংলাদেশ পাটকল কর্পোরেশন, এই জাতীয় কর্পোরেশন গুলো বলছি। এগুলোও কিন্তু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং এগুলো কোনোটা স্বায়ত্তশাসিত, কোনোটা আধা স্বায়ত্তশাসিত। শুধু পার্থক্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়, অর্থাৎ সরকারের পক্ষে তারা ব্যবসা করে। তাহলে উত্তর হবে কি হবে? কর্পোরেশন। যে সকল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান স্বায়ত্তশাসন সাথে বা আধা স্বায়ত্তশাসিত এবং প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত এবং বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হয়। সে সকল প্রতিষ্ঠানকে কর্পোরেশন বলে। সে সকল প্রতিষ্ঠানকে কর্পোরেশন বলে। সে সকল প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। তাহলে আমরা অধিদপ্তর জানলাম, পরিদপ্তর জানলাম, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান জানলাম, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জানলাম, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জানলাম, কর্পোরেশন জানলাম। মোটামুটি এই প্রশ্নগুলোই করে।
এর বাইরেও কিছু প্রতিষ্ঠান আছে সরকারের, যেটাকে আমরা বলি সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোর কথা সংবিধানে বলা আছে, যেমন সরকারি কর্ম কমিশন, যেমন আপনার নির্বাচন কমিশন। একটা প্রশ্ন আছে অর্থনীতি সম্পর্কিত প্রশ্নের উত্তর ভাইবা বোর্ডে কেমন জিজ্ঞাসা? আচ্ছা, গুড। অর্থনীতিতে যেমন এখন যারা ব্যাংক মার্জার হইতেছে, অর্থাৎ দুটো ব্যাংক মিলে যাচ্ছে, পেপার পত্রিকায় লেখা হচ্ছে মার্জার, আসলে এটা মার্জার না, এটা অ্যাকুইজিশন। একটা প্রশ্ন এক ভাই প্রশ্ন করছেন অর্থনীতি সম্পর্কিত প্রশ্নের উত্তর, ভাইবা বোর্ডে প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন আলোচনা, কমন জিজ্ঞাসিত। আচ্ছা, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বিভিন্ন গাইডে আপনার বিভিন্ন ধরনের বলা আছে, আসলে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে 4টা। আমি আপনাদেরকে এই সাংবিধানিক 4টা প্রতিষ্ঠান লিখে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, একেবারে আমি জেনে শুনে বলছি, প্লিজ আপনারা লিখে রাখেন। বাংলাদেশে 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে। সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, এটা প্রায় জিজ্ঞেস করে, প্লিজ লিখে রাখেন, আপনারা লিখে রাখেন। যথা নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মানে পিএসসি। তারপরে আছেন আপনার সুপ্রিম কোর্ট, তারপরে হলো জাতীয় সংসদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টার বাইরে বাংলাদেশে কোনো সাংবিধানিক সংস্থা নাই। দেখেন, এমন প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যে কোনো কারণে হোক বিভিন্ন বই বা গাইড থেকে বিভিন্ন তথ্য পায়, এই জন্য এক একভাবে উত্তর দেয়। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠান 4টা। তারপর আবার প্রশ্ন করতে পারে কয় ধরনের সাংবিধানিক পদ আছে, কয়টি না, 9 ধরনের সাংবিধানিক পদ আছে, সেটাও আমি আপনাদের এখন লিখে দিচ্ছি। ইনশাল্লাহ এর বাইরে কোনো সাংবিধানিক পদ নাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ওরা কোন, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশের সাবোর্ড কি জাতীয়, একজন প্রশ্ন করছে, চমৎকার প্রশ্ন। বাংলাদেশ সাবোর্ড কি জাতীয় প্রতিষ্ঠান? এটা সংবিধিবদ্ধ। সাবোর্ড একটা আইন দ্বারা পরিচালিত, এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, তবে এইটা পুরাপুরি স্বায়ত্তশাসিত না, এটা আধা স্বায়ত্তশাসিত। চমৎকার প্রশ্ন করছেন, যিনি এই প্রশ্ন করছেন তাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো প্রশ্ন করছেন। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের কয় ধরনের সাংবিধানিক পদ আছে, কয়টি না, কয় ধরনের। বাংলাদেশে আপনারা প্রশ্ন করেন, আপনারা বোর্ডে প্রশ্ন করেন, বিশেষ করে যারা ভাইবা বোর্ড দিবেন বা ভাইবা পরীক্ষা দিবেন, প্লাস ঠিক আছে, প্লাস যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, অনেক প্রশ্ন হয়তো বা আপনারা জানার আগ্রহ আছে, অথচ আপনারা বই পুস্তকে পাচ্ছেন না। আমি তো আপনাদেরকে অবারিত সুযোগ দিলাম, আপনারা প্রশ্ন করেন, আমি তো অবারিত সুযোগ দিলাম, আছেন না আপনার? আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে 9টি কখন করবে? বাসা কোথায়? বাংলাদেশে 9 ধরনের, 9টি না,
এটা বুঝবো কিভাবে? বাংলাদেশে 9 ধরনের, বাংলাদেশে 9 ধরনের 9 ধরনের সাংবিধানিক পদ আছে, সাংবিধানিক পদ আছে। আর কোথায় কনফিউজ হয় না, আর কোথায় কনফিউজ হয় না। আমাদের আপনাদের আচ্ছা, জাতীয় তত্ত্বাবধান সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়েছে, নির্বাচন কমিশন, পিএসসি, সিএনএজি, অ্যাটর্নি জেনারেল। ডিয়ার ফ্রেন্ডস, আমার যে ভাই প্রশ্নটা করছে, আসলে তো এটা তো আমিও জানি রে ভাইজান, কি বলবো কিছু বলবো না, আমি জেনে শুনে বলছি। আই এম দ্য স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স। আমার ভাই যে প্রশ্নটা করছে এটা আমিও জানি, তো আমার উপর বিশ্বাস রাখে। বাংলাদেশে 9 ধরনের সাংবিধানিক পদ আছে, যথা রাষ্ট্রপতি, 2 মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের অ্যাটর্নি জেনারেল কিভাবে বলে সাংবিধানিক পদ? আপনারা কি জীবনে সাংবিধানিক পদে থাকতে হলে শপথ দিতে হবে? আপনারা এখানে যতজন ক্লাস করছেন, কেউ যদি আমাকে বলেন যে আপনারা জানেন যে কোন অ্যাটর্নি জেনারেল শপথ দিছে, যিনি বলবেন একটা মেসেজ দেন, তার প্রতি আমি এই মুহূর্তে 5,000 টাকা তাকে পুরস্কার পাঠাবো। এটি দুঃখের কথা। আপনাদের তো কোনো দোষ নাই, আপনারা কনফিউজন। আইন সরকার পরিবর্তনের সাথে সাথে দেখুন কালকে অ্যাটর্নি জেনারেল পদ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা বলেন তো, সরকার পরিবর্তনের সাথে সাথে পিএসসি চেয়ারম্যান নাম্বার পরিবর্তন হবে, প্রধান নির্বাচন কমিশনার অন্য কমিশনার পরিবর্তন হবে, মহাহিসাব সুপ্রিম কোর্টের বিচারকরা পরিবর্তন হবে। ওকে, পানি উন্নয়ন বোর্ড কি জাতীয় প্রতিষ্ঠান? পানি উন্নয়ন বোর্ড এটা আসলে আমি তো বলছি একবার সবগুলা কি জাতীয় প্রতিষ্ঠান, এগুলো ওটা পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে যায় পড়তে হবে। পড়ে যায় যদি আপনি দেখেন এটা একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে মনে করবেন এটা সংবিধিবদ্ধ। আর এটা আর্থিক ও প্রশাসনিক খরচ যদি বেশি থাকে তাহলে এটা স্বায়ত্তশাসিত, কম থাকলে আধা স্বায়ত্তশাসিত। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, এই যে আমি মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ বলছি, এখানে প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। তবু আমি ব্যাখ্যা করে দিই। প্রধানমন্ত্রী, এটা বোঝার জন্য, প্রধানমন্ত্রী যোগ মন্ত্রী যোগ প্রতিমন্ত্রী যোগ উপমন্ত্রী। তারপরে আছে সুপ্রিম কোর্টের বিচারক বিন্দু, সুপ্রিম কোর্টের বিচারক বিন্দু। তারপরে পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, পিএসসি মানে সরকারি কর্ম কমিশন, পিএসসির চেয়ারম্যান ও সদস্য বিন্দু। তারপরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার। তারপর হলো মহাহিসাব রক্ষক। আপনারা একজন বলছেন সিএনডিজি সাংবিধানিক সংস্থা না, ওটা হলো সাংবিধানিক পদ। সিএনডিজি মানে মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক। তারপরে সংসদ সদস্যবৃন্দ, সংসদ সদস্য বৃন্দ। তাহলে কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7। আমি বলছি বাংলাদেশে 9 ধরনের সাংবিধানিক পদ আছে। রাষ্ট্রপতি, তারপরে
মন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকার। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9, তারপরে লাস্ট হলো স্পিকার এবং ডেপুটি স্পিকার। স্পিকার স্পিকার লাস্ট হলো ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার এবং আপনাদেরকে এখন সহজে কিভাবে বুঝবেন, আপনারা সংবিধানের আপনার তৃতীয় তফসিলে চলে যাবেন। তৃতীয় তফসিলে যাই দেখবেন যে সকল পদ শপথ নেয়, কারণ সাংবিধানিক পদ হচ্ছে শপথ নিতে হবে। দেখবেন রাষ্ট্রপতি শপথ নেয়, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এরা শপথ নেয়, স্পিকার শপথ নেয়, ডেপুটি স্পিকার শপথ নেয়, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রণ শপথ নেয়, সুপ্রিম কোর্টের বিচারক বৃন্দরা শপথ নেয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার শপথ নেয়, মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক শপথ নেয়, সংসদ সদস্যরা শপথ নেয়। এরা হইল সাংবিধানিক পদ। আপনি আমার ক্লাসের পর পরে আপনি সংবিধানে যাই, সংবিধানের তৃতীয় তফসিল দেখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা উপসরকারি কৃষি কর্মকর্তায় এটা কি জাতীয়? এটা উপসরকারি কৃষি এটা একটা পিওর সরকারি, যারা যেমন আমি পিওর সরকারি, যারা সরকারের রেভিনিউ খাত থেকে বেতন নেয় ওটা হলো সরকারি, এটা একদম পিওর সরকারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কোন জেলা? হ্যাঁ, জেলার কি রোবটকে আচ্ছা জেলা সম্পর্কে আচ্ছা কোন জেলা? কুড়িগ্রাম। আপনার উপসরকারি কৃষি এটা কি জাতি? আচ্ছা স্যার অনেকবার পড়ায় ওরা করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা আমার প্রশংসা করার দরকার নাই, আপনারা আমার ভালোবাসেন, এটাই আমার ইয়ে। আপনারা একটা ভালো চাকরি পান, ক্যাডার হন, নন ক্যাডার হন, শিক্ষক হন, এটাই আমার প্রাপ্য। সুতরাং আমি যাওয়ার সময় প্রয়োজনে আমার এখানে আমার মোবাইল নম্বর দিয়ে যাব, আপনারা বিভিন্ন গাইড করবেন। প্লিজ যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন আমাকে ফোন করবেন, আমি এই ব্যাপারে কোনো হেসিটেশন করে না। আর কোনো প্রশ্নের উত্তর যদি আমার জানা না থাকে আমি বলে দিই, আমার এক সময় দিন, আমি এইটা জ্ঞানী গুণী লোকের সাথে আলোচনা করে প্রশ্নের উত্তর দিয়ে দিই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন বাইরে যে জিজ্ঞেস করা হয়, দেখেন আমাদের মাঠ প্রশাসন, যারা বিশেষ প্রশাসন ক্যাডার এবং পুলিশ ক্যাডার সাধারণত চয়েস বেশি দেয়, তাদেরকে জিজ্ঞেস করে আপনারা যদি যারা বিশেষ ভাইবা দিবেন তারা যদি বলেন আমি ক্যাডার টু ক্যাডার, ফরেস্ট ক্যাডারের উপরে কাজ, প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টম অ্যান্ড এক্সাইজ ক্যাডার, রেজিস্ট্রেশন ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ক্যাডার, এভাবে আমি আলাদা ক্লাস নিই। পুলিশ ক্যাডার সেটা অনেক কথা। যাই হোক, এখন যে জিনিসটা আমরা আলোচনা করব, একটা আমাদের জানেন আপনাদের যদি প্রশ্ন করে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র, বললেন বাংলাদেশ একটা এককেন্দ্রিক রাষ্ট্র। যদি প্রশ্ন করে বাংলাদেশে কোন ধরনের সরকার, তাহলে আপনি বলবেন মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বা দায়িত্বশীল সরকার। কেন বলছি মন্ত্রী পরিষদ শাসিত সরকার যে কথা, দায়িত্বশীল সরকার একই কথা, সংসদীয় সরকার একই কথা। অত্যন্ত আমার কাছে খারাপ লাগতেছে, আমি কিছুক্ষণ আগে এক জায়গায় গেছি, একটা ছেলে আমাকে তার রিটার্নের মার্কস দেখা শেষে 59.something গড়ে 59.something সেই রিটার্নের নাম্বার পাইছে, কিন্তু সে নন ক্যাডার আসছে। তখন আমি জিজ্ঞেস করলাম কারণটা কি? স্যার আমাকে তো ভাই সম্মত খারাপ করছে। আমি বললাম সে আমার রাষ্ট্রবিজ্ঞানের, আমি বললাম যেমন, স্যার আমাকে ভাইবা বলে জিজ্ঞেস করছে সংসদীয় সরকার এটাকে আর কি নামে অভিহিত করা হয়, স্যার ওই সময় আমার মনে ছিল না। তখন আমি বলছি এটাকে খুব খারাপ ভাবে নিচ্ছে, কারণ একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে সংসদীয় সরকার যে কথা, মন্ত্রী পরিষদ শাসিত সরকার একই কথা, দায়িত্বশীল সরকার একই কথা। তাহলে আমি সেটা এখন আলোচনা করবো না। যদি প্রশ্ন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন, এটা কি এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্র, বলবেন স্যার বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোটা এককেন্দ্রিক। এখন যদি প্রশ্ন করে বাংলাদেশের সরকার ব্যবস্থাটা কেমন, আপনি বলবেন স্যার বাংলাদেশের মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা দায়িত্বশীল সরকার বা সংসদীয় সরকার। অর্থাৎ মন্ত্রী পরিষদ শাসিত সরকার যে কথা, দায়িত্বশীল সরকার একই কথা, সংসদীয় সরকার একই কথা। এখন এই যে বাংলাদেশে একটা মাঠ প্রশাসন আছে, মাঠ ফিল্ড, মাঠ প্রশাসন তিনটা ভাগে বিভক্ত।
বাংলাদেশের মাঠ প্রশাসন 3 স্তরে বিভক্ত। বাংলাদেশের মাঠ প্রশাসন, আপনারা ভালো ভালো প্রশ্ন করেন না কেন স্যার? নিবন্ধনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয় সেগুলো কি কি? আচ্ছা, এইটা ওইভাবে এত প্রশ্ন করেন না, কারণ হলো এগুলি তো আমি বেসিক বলে দিছি। এখন যদি একেবারে সারা বাংলাদেশের সকল অর্গানাইজেশনের বলেন কি, এটা তো আমাকে ওই অর্গানাইজেশনটা স্টাডি করে বলে দিতে হবে, বুঝছেন? ওই চ্যাপ্টার শেষ। এখন অন্য ধরনের প্রশ্ন করেন, অন্য ধরনের। আচ্ছা, বাংলাদেশের মাঠ প্রশাসন 3 স্তরে বিভক্ত। সব হলো বিভাগ, সবার উপরে বিভাগ। এটার দায়িত্ব থাকে বিভাগীয় কমিশনার। খেয়াল রাখেন, বিভাগীয় কমিশনার। তার পদমর্যাদা কি? তিনি সরকারের অতিরিক্ত সচিব। বিভাগের নিচে হইল জেলার প্রধানকে বলা হয় ডেপুটি কমিশনার। তিনি কি? তিনি সরকারের উপসচিব মর্যাদা সম্পন্ন। স্যার, কিছু প্রশ্ন আসলে আমার একটু বলিয়েন। দেখি তো কি অবস্থা আপনাদের। প্রশ্ন আছে? প্রশ্ন বলতে পারেন। জেলার পর হলো অফিসে কল দেন, এখানে কমেন্ট করে লাভ নাই। আপনি ভাইবা সংক্রান্ত উপজেলা কোনো কিছু ভাইবা সম্পর্কে উপজেলা হলো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করেন, স্যার প্রশ্নগুলোর জবাব দিয়ে দিবে। দেখি কি প্রশ্ন করেন। উপজেলা নির্বাহী মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয় সেগুলো কি ধরনের? নিয়োগের মাধ্যমে যে শিক্ষক এগুলো বলছি বলে দিছেন না? হ্যাঁ, উপজেলা নির্বাহী কর্মকর্তা। দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিভাগ, যিনি বিভাগ হেড করেন তিনি বিভাগী কমিশনার, তিনি হলো সরকারের অতিরিক্ত সচিব মর্যাদা। কোনো বইতে যুগ্ম সচিব পাবেন, এটা আগে ছিল, সরকার এটাকে আপডেট করছে। তারপর জেলার যিনি প্রধান তিনি ডেপুটি কমিশনার, তিনি সরকারের উপসচিব। তারপরে উপজেলার প্রধান হল উপজেলার নির্বাহী কর্মকর্তা, যাকে আমরা সংক্ষেপে ইউনো বলি। তিনি সিনিয়র সহকারী সচিব। একদম কমন, সিনিয়র সহকারী সচিব। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে আমরা ডেপুটি কমিশনার বলি, আসলে ডেপুটি কমিশনারের 3টা নাম আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন গাইডে বলেছে, প্লিজ। তিনি যখন জেলা প্রশাসক যখন ভূমি রাজস্ব আদায় করে তখন তাকে বলে কালেক্টর, কিন্তু গাইডে লেখা আছে ডেপুটি কালেক্টর। প্রশ্নটা রং, শুধু কালেক্টর। জেলা প্রশাসক যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে তখন তাকে বলে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক যখন উন্নয়নমূলক কাজ করে তখন তাকে বলে ডেপুটি কমিশনার। তাহলে বিশেষ করে বিশেষ ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে ডিসি কয়টা পদ ধারণ করে? ডিসি 3টা পদ ধারণ করে। তিনি যখন ভূমি রাজস্ব আদায়, আমরা যেটাকে বাংলায় বলি খাজনা, ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, ভূমি উন্নয়ন করে যখন আদায় করে তখন তার পদই হবে। যেমন আমাদের এই স্যার যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন দুলাভাই হয়েছে না, এইরকমেরই ডিসি যখন ভূমি রাজস্ব আদায় করবে তখন তাকে বলে কালেক্টর, ডেপুটি কালেক্টর না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ নোট করেন, গাইডে লেখা আছে ডেপুটি কালেক্টর। মারাত্মক ভুল, যারা গাইড লেখছে জানে, অথবা প্রিন্টিং বলে গেছে। তারপরে ডিসি যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, উনি নিজে যায় না, উনার পক্ষ থেকে সহকারী কমিশনার বা এসি ল্যান্ড বা ইউনো জুনিয়র অফিসাররা যায়, উনি তো সাধারণত যায় না, তখন তাকে বলে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আর উনি যখন উন্নয়নমূলক কাজ করে বা জেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমন্বয় করে তখন তাকে বলে ডিসি বা ডেপুটি কমিশনার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছেন। স্যার এখন ওই অনেকে প্রশ্ন, স্যার প্রাইমারি ভাইবার, আচ্ছা, এখানে বলছে ডিসি তো যুগ্ম সচিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা একেবারে মারাত্মক। ডিসি হলো উপসচিব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো একজন পরিচিত, উনি তো জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এখনো ডিসি, উনাকে সরকার এখনো পদায়ন দেয় নাই, উনি যুগ্ম সচিব হয়ে গেছে। অনেক সময় যেমন আমরা প্রমোশন পাই, আমরা নিচের পদে
চাকরি করতে পারি, যেহেতু উপরে পদ নাই তখন বলছে ঠিক আছে আপনি ডিসি হিসেবে কাজ করেন, যে কোনো সময় তাকে সরিয়ে নিবে। তবে দেখবেন যদি কোনো যুগ্ম সচিব যদি ডিসি থাকে, উনি ব্যাকেটে লিখে দেয় যুগ্ম সচিব, তার মানে ডিসি উপসচিব, যুগ্ম সচিব না, একদম নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। প্রাইমারি ভাইবা নিয়ে একটু বলেন। হ্যাঁ, প্রাইমারিতে ভাইবা তো অবশ্যই বলবো। প্রাইমারিতে ভাইবা আমাদের স্যার যেটা বলছে, আমি বিগত বছরের পরীক্ষায় প্রাইমারিতে ভাইবা বিশেষ করে আপনার জেলা বা উপজেলায় বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান, ব্র্যান্ডিং, যেমন একটা কথার কথা চাপাই নবাব গাছ আমের জন্য ব্র্যান্ডিং, চাঁদপুর ইলিশ মাছের ব্র্যান্ডিং, তারপরে রংপুর কি একটা শীতল পাটি না কি আছে না, শতরঞ্জির জন্য ব্র্যান্ডিং, এরকম। এটা জানবে আপনার জেলায় কটা সংসদীয় আসন, এটা তো আমি বলতে পারবো না, আপনি শিখে নিবেন। আপনার জেলার ডিসির নাম কি, এসপির নাম কি, এটা একটা জেনে নিবেন। আপনার জেলায় কয়টা উপজেলা আছে, কয়টা ইউনিয়ন আছে, এটা জেনে নিবেন। আপনার জেলা কেন বিশেষভাবে বিখ্যাত কিনা, এটা জেনে নিবেন। আপনার জেলায় কয়টা সংসদীয় আসন আছে, সেটা জেনে নিবেন। আর বিশেষ করে আমি প্রথম একদিন আলোচনা করছি, আমি জানি না আপনি ছিলেন কিনা, বর্তমান কারিকুলাম নিয়ে আলোচনা করবে। আর প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত কয়টা অফিস আছে, যেমন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাজ কি জিজ্ঞেস করবে, ন্যাপ ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, ওই যে ময়মনসিংহে যেটা আছে, এটার কাজ কি জিজ্ঞেস করবে। তারপরে আপনাদের বিভিন্ন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে, এইটার কাজ কেটে নিয়ে প্রশ্ন করবে। তারপরে আপনাদের প্রশাসনিক নিয়ন্ত্রণটা কি, যেমন সহকারী প্রধান শিক্ষক, তারপরে প্রধান শিক্ষক, তারপরে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, তারপরে উপজেলা শিক্ষা কর্মকর্তা, তারপরে অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা, প্রাইমারি শিক্ষা কর্মকর্তা, তারপরে জেলা শিক্ষা কর্মকর্তা, এইভাবে হায়ারকিটা এগুলি জিজ্ঞেস করবে। আর সচিবালয় কতটি, এত সুন্দর প্রশ্ন হয়েছে আমার কি রিপন রয়, রিপন রয় আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। এই জাতীয় প্রশ্নটা আমি চাই, এই সচিবালয় কতটি, এটা তো প্রায় প্রশ্ন করে, সচিবালয় কতটি, আমি একটু পরে লিখে দিচ্ছি আপনার প্রশ্নটা। আচ্ছা, আমি কোন জায়গায় ছিলাম, লিখে দিই, এখনই লিখে দিই, তারপরে আমি স্থানীয় সরকার নিয়ে আলোচনা করব। সচিবালয় দেখেন, এটা হলো আমাদের বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশ সচিবালয়। তারপর হলো নির্বাচন কমিশন সচিবালয়, এটা ভালো প্রশ্ন করছে, নির্বাচন, এটাও ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়। তারপরে আপনার যে পিএসসি ভাইবা দিবেন, এখানে একটা আছে পাবলিক নিবন্ধনে রিটেন কলেজ ইতিহাস পর্যায়ে ক্লাসগুলো খুব আচ্ছা। এটা কি কমেন্ট বলছে দেখেন তো আপনারা, এটা দেখেন, এটা আপনারা ইয়েতে নেন, সাইন আহমেদ এটা লিখছে, এটা কেন কি লিখছে এটা আপনারা এটা দেখবেন। নির্বাচন কমিশন সচিবালয়, তারপরে পিএসসি সরকারি কর্ম কমিশন সচিবালয়, সরকারি কর্ম, এটা নোট করে রাখেন, কমিশন সচিবালয় তিনটা। তারপরে আমাদের রাষ্ট্রপতির যে কার্যালয়, এটাও কিন্তু রাষ্ট্রপতির সচিবালয়, রাষ্ট্রপতির কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয়, ব্র্যাকেটে লেখেন সচিবালয়, রাষ্ট্রপতির সচিবালয়কে রাষ্ট্রপতির কার্যালয় বলে, আবার বঙ্গভবন বলে। তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ব্র্যাকেটে লেখেন সচিবালয়। তাহলে আমার যে ভাই প্রশ্ন করছে, সম্ভবত রিপন প্রশ্ন করছে, সচিবালয় কতটি, রিপন রয় দেখেন সচিবালয় 5টি, 1 2 3 4 5। এখন দেখেন এর বাইরে কোনো সচিবালয় নাই, আপনি দেখেন এর বাইরে কোনো সচিবালয় নাই। তো আপনাকে ধন্যবাদ এই জাতীয় প্রশ্ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা প্রাইমারিতে ভাইবা দিবেন এবং যারা বিসিএস ভাইবা দিবেন, প্রায় প্রশ্ন করে, সেটা হলো আমাদের স্থানীয় সরকার। প্রথম যে প্রশ্নটা করে যে আমাদের স্থানীয় সরকারের কথা সংবিধানে কোন অনুচ্ছেদে আছে। মনে রাখবেন, সংবিধানের 3টি অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা আছে। এটা হলো 11 নং অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে,
একটা হলো 59 নং অনুচ্ছেদে স্থানীয় সরকার কথা বলা আছে, 60 নং অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা আছে। এটা ভাইবা বলে জিজ্ঞেস করা হয়। তারপরে যদি প্রশ্ন করে বাংলাদেশে কত ধরনের স্থানীয় সরকার আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা অনেক প্রশ্ন করেন, আমি নাইম ভাইয়া বলে রাষ্ট্রপতি কার্যালয় সচিবালয় নাই। আচ্ছা ঠিক আছে, না এটা ওটাও সচিবালয়, কিন্তু কার্যালয় বলে আর এটাও সচিবালয়। যাই হোক, এটাও সচিবালয়। রিপোর্ট রায় আপনাকে ধন্যবাদ, এটাও সচিবালয়। নাম নাম বলে মানে কার্যালয় বলে আর এটা হলো সচিবালয়। ওকে, যাই হোক, এখন আসেন যে কথা বলছি, বাংলাদেশে গ্রামীণ স্থানীয় সরকার, গ্রামের জন্য আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। শহর এলাকার জন্য 2টা, পৌরসভা, সিটি কর্পোরেশন। আর যে আমাদের 3টা পার্বত্য জেলা আছে না, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এটার জন্য আছে আপনার খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এইটার জন্য হচ্ছে পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ। তাহলে আমি সুন্দর করে লিখে দিই, আপনারা লিখে নেন আর প্রশ্ন করেন। মামুন স্যার, আপনি এখানে কোনো প্রশ্ন হলে আমারে বলবেন। প্রশ্ন, সচিব, যুগ্ম সচিব, উপসচিব কার কি কাজ ও মর্যাদা। আচ্ছা, এখানে বলছে সচিব প্রথমে হলো সহকারী সচিব, সেখান থেকে প্রমোশন পাই সিনিয়র সহকারী সচিব, সেখান থেকে প্রমোশন পাই হয় উপসচিব, সেখান থেকে প্রমোশন পাই হয় যুগ্ম সচিব, সেখান থেকে প্রমোশন পাই হয় অতিরিক্ত সচিব, তারপরে প্রমোশন পাই হয় সচিব বা সিনিয়র সচিব। এখন কার কি কাজ, এখন তাকে দায়িত্ব কোথায় দেয়। যেমন আমি ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, আপনি আসেন, আপনি আমার সাথে আসেন, আসেন একটা জিনিস বুঝে দেওয়ার জন্য। হ্যাঁ, ধরেন আমি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, অডিট উইং, তাহলে আমি অডিট সম্পন্ন কাজ করি। আবার আছে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব বিশ্ববিদ্যালয় উইং, তিনি বিশ্ববিদ্যালয় দেখে। আবার ধরেন আমি উপসচিব আপনার প্রশাসনিক উইং, আমি প্রশাসনিক উইং দেখি। তাহলে সরকার যাকে যে উইংয়ের দায়িত্ব দেয়, যে ব্রাঞ্চের দায়িত্ব দেয়, যে শাখার দায়িত্ব দেয়, তার কাজ সেটা। আচ্ছা আসেন, বাংলাদেশে 3 ধরনের স্থানীয় সরকার আছে। 3 ধরনের স্থানীয় সরকার আছে। স্থানীয় সরকার দেখেন তো প্রশ্ন আসে কিনা। আচ্ছা, ভাইভাতে কত পেলে পাস, সেটা হলো আপনার বিসিএস এ হলো 100, 200-তে 100। আর প্রাইমারিতে সাধারণত ভাইভা ফেল করে না, সাধারণত করে না। তবে আপনার প্রাইমারিতে ভাগ আছে, আপনার এইটার জন্য এত নম্বর, ওটার জন্য এত নম্বর। প্রাইমারিতে সাধারণত ফেল করে না। তো আপনি ওই যে রিটেন পরীক্ষা দিচ্ছেন আর ভাইভা দুটো যোগ করে আপনার প্রাইমারিতে হবে। আর রিটেন হলো পাস হলো 100। আচ্ছা, বাংলাদেশে 3 ধরনের স্থানীয় সরকার আছে। স্থানীয় সরকার আছে বাংলাদেশে 3 ধরনের স্থানীয় সরকার আছে, যথা গ্রামীণ স্থানীয় সরকার, গ্রামীণ মানে গ্রামের, গ্রামীণ স্থানীয় সরকার, গ্রামীণ স্থানীয় সরকার। আচ্ছা, এটা আমি বলছি, ধন্যবাদ যিনি বলছেন। নিজ জেলায় অথবা আপনার নিজ জেলায় কটা উপজেলা আছে, আপনার নিজ জেলায় কটা সংসদীয় আসন আছে, আপনার নিজ জেলার ব্র্যান্ডিং কি, আপনার নিজ জেলার এসপির নাম কি, আপনার নিজ জেলার ডিসির নাম কি, আপনার নিজ জেলার দর্শনীয় স্থান কি, আপনার নিজ জেলার বিশেষ কোনো পণ্য আছে কিনা যে অন্য কোনো জেলায় নাই, এই জাতীয় প্রশ্নটা বেশি করে থাকে। আচ্ছা, গ্রামীণ স্থানীয় সরকার এটা। তারপরে নগর স্থানীয় সরকার, হ্যাঁ, আপনার প্রশ্নগুলো পড়ে আমার বলেন। আর হলো পার্বত্য স্থানীয় সরকার, পার্বত্য স্থানীয় সরকার। তাহলে বাংলাদেশে যদি আপনাকে প্রশ্ন করে বাংলাদেশে কত ধরনের স্থানীয় আছে, গ্রামের জন্য 1 ধরনের স্থানীয় সরকার, শহরের জন্য 1 ধরনের স্থানীয় সরকার। আমাদের খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি 3টা জেলা আছে, 3টা জেলার জন্য 1 ধরনের স্থানীয় সরকার। তাহলে বাংলাদেশে মোটামুটি 3 ধরনের স্থানীয় সরকার আছে। এখন যদি বলে গ্রামীণ স্থানীয় সরকার কয় স্তর, গ্রামীণ স্থানীয় সরকার 3 স্তর। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, তারপরে জেলা পরিষদ, এটা আপনারা জানেন।
তাহলে গ্রামীণ স্থানীয় সরকার কয় স্তর? 3 স্তর। ইউনিয়ন পরিষদ, গ্রাম সরকার এখন নাই। আমার এক বন্ধু রিপন রায়, ধন্যবাদ। গ্রাম সরকার কি বাতিল হয়েছে স্যার? ইয়েস, গ্রাম সরকার বিএনপি জিয়া রহমান সরকার করছে, তো আওয়ামী লীগ সরকার আছে, গ্রাম সরকার বাতিল করে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে ভালো প্রশ্ন করার জন্য। হ্যাঁ, ভালো প্রশ্ন। আচ্ছা, এই কথা কি অফিসের নম্বরে কল দিয়ে বলা উচিত ছিল? কোনটা, কোন কথা, কোন কথা? আচ্ছা, যাক, আমি বুঝি না। আচ্ছা, যাই হোক, কত বেলে ছেলেদেরকে প্রাইমারি জন্য বাইপাতে ডাকবে যদি একটু বলেন। না, সেটা এটা বলা যাবে না। ওরা কতজন নিবে, ওরা যদি ধরে যে বেশি নিলে কম পাইলেও নিবে, আবার যদি কম নেয় তাহলে বেশি নিবে। সাধারণত ভাই প্রতি একজনের জন্য 5 জনকে বা 4 জনকে ডাকবে। তাইলে যদি আপনার ধরেন 20 জন ক্যান্ডিডেট নেয়, তাহলে 5 জন 100 জনকে ডাকবে। এটা করা যায় না। কিশোরগঞ্জ জেলা সম্পর্কে বলে আপনার কিশোরগঞ্জে তো আপনার বিখ্যাত ব্যক্তি কি? কিশোরগঞ্জের বিখ্যাত ব্যক্তি আছে, তারপরে রাষ্ট্রপতি আছে। কিশোরগঞ্জে তো অনেক প্রশ্ন আছে। তারপরে কিশোরগঞ্জ সম্ভবত হাওড় টাওয়ার আছে। হ্যাঁ, আপনারা হাওড় জিজ্ঞেস করবো, হাওড় এবং বাওড়ের মধ্যে পার্থক্য কি? তারপরে বিখ্যাত হাওড় বলবো। তারপরে কিশোরগঞ্জে আপনার মুক্তিযুদ্ধ কোন সেক্টরে, জেলা হলে আপনার জেলা মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে ছিল এটা বলবো। আপনার জেলায় কোনো বিখ্যাত মুক্তিযুদ্ধ আছে কিনা সেটা জিজ্ঞেস করবো। কিশোরগঞ্জ তো যিনি কিশোরগঞ্জ তিনি তো লাকি পারসন। কিশোরগঞ্জে কত প্রেসিডেন্ট আছে। আচ্ছা আচ্ছা, ইউনিয়ন পরিষদ, তারপর হলো উপজেলা পরিষদ, তারপর হলো জেলা পরিষদ। আপনারা কোনো হেসিটেশন করেন না, কোনো আমাকে যে কোনো প্রশ্ন আমাকে করেন, কোনো হেসিটেশন করেন না। আপনার জানা দরকার, অতীতে ভাইবা পড়ে জিজ্ঞেস করছে, উত্তর পান নাই, সেই প্রশ্ন আমাকে বলেন। জেলা পরিষদ, না সেটা তো বলছি কি কত, সেটা আমি এই মাত্র। নোয়াখালী নিয়ে কেমন প্রশ্ন আসতে পারে? আরে নোয়াখালী তো আমার এলাকা। নোয়াখালীতে থানা কটা উপজেলা ওই একই। নোয়াখালীতে একজন বিশেষ আছে, আপনার জানেন রুহুল আমিন। সুতরাং এটা আপনাকে জানতে হবে। নোয়াখালী মুক্তিযুদ্ধের সময় কয় নম্বর সেক্টর ছিল? 1 নম্বর সেক্টরে, এটা আপনার জানতে হবে। 1 নম্বর সেক্টরের কমান্ডার কি ছিল এটা আপনাকে জানতে হবে। নোয়াখালী কজন বিখ্যাত লোক সেটা জানতে হবে। না, রাজবাড়ী জেলা সম্পর্কে স্যার, রাজবাড়ী আপনি মোবাইলে যাই প্রিয় শিক্ষার্থী বিন্দু, জানার আগ্রহ বলে খুব সুন্দর, ধন্যবাদ। আপনার রাজবাড়ী এখনকার ডিজিটাল যুগ, আমি তো আপনাকে ধরাই দিছি। এখন সব জেলার সম্পর্কে আপনার জেলায় বিখ্যাত ব্যক্তি আমি তো আর বলতে পারি না। আমি তো আমার নোয়াখালী সম্পর্কে বলতে পারবো। আমি আপনাকে সূত্র বলে দিচ্ছি, আপনি জেনে নিয়েন। আব্দুল মালিক উকিল, উনি নোয়াখালী জেলার একজন বিখ্যাত ব্যক্তি। উনি আপনার স্পিকার ছিল, উনি আওয়ামী লীগে যখন ক্ষমতা ছিল তখন স্পিকার ছিল। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যায় তখন তিনি আওয়ামী লীগের, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বাইরে ছিল, তখন তিনি আওয়ামী লীগের সভাপতি ছিল এবং একটা পার্লামেন্টে তিনি আওয়ামী লীগের সংসদীয় নেতাও ছিল, বিরোধী দলের নেতা ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা কি ষড়যন্ত্র ছিল? আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু এখন তো আসলে সত্য কথা, আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য মামলা, বুঝলেন? এখন যেহেতু এটা আমাদের জন্য করছে, এই জন্য আমরা এটাকে ষড়যন্ত্র মামলা হিসেবে অভিহিত করছি। আসলে আগরতলা ষড়যন্ত্র মামলা সত্য মামলা। এবং এই আমাদের এই যে আগের এই যে স্পিকার ছিল শওকত আলী, উনি একটা বই লিখছে, সত্য মামলা আগরতলা, সত্য মামলা আগরতলা, মানে আগরতলা ষড়যন্ত্র মামলাটা সত্য মামলা। আচ্ছা, আমি শেষ করি। আচ্ছা, তাহলে গ্রামীণ স্থানীয় সরকার 3 স্তর, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এখন যদি বলে নগর বা শহরের স্থানীয় সরকার কয় স্তর? 2 স্তর, পৌরসভা, সিটি কর্পোরেশন। পৌরসভা কঠিন প্রশ্ন করেন, সহজ প্রশ্ন করেন কেন? কঠিন প্রশ্ন করেন। নোয়াখালী 2 নং সেক্টর। নোয়াখালী কি 2 নং সেক্টর না 1 নম্বর সেক্টর?
আমার মনে হয় নোয়াখালী 1 নম্বর সেক্টর, দেখে নিন। আচ্ছা, পৌরসভা, সিটি কর্পোরেশন, তারপরে যদি বলে পার্বত্য স্থানীয় সরকার কয় স্তর? 2 স্তর, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ। পার্বত্য জেলা পরিষদ, তারপরে হলো পার্বত্য জেলা, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, প্রশ্ন আছে কি জিজ্ঞেস করেন? পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনারা কেন, আপনারা যারা এখানে বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডারে ভাইবা দিবেন, নন ক্যাডারে ভাইবা আর বিশেষ ভাইবা প্রায় এক ধরনের হয়। আপনারা কেন ভালো ভালো প্রশ্ন করতেছেন না? এক ভাই প্রশ্ন করছে বাংলাদেশের সচিবালয় কয়টা? সুন্দর প্রশ্ন। এই যে একজন প্রশ্ন, কোনতম সংশোধনীতে নাকি ঝামেলা আছে স্যার? 15তম সংশোধনীতে তো কি ঝামেলা আছে? 15তম সংবিধান সংশোধনীতে নাকি ঝামেলা আছে স্যার? 15তম 14, 15 না, 15তম সংশোধনীতে কোনো ঝামেলা নাই। কিসের ঝামেলা? আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের সাথে আমি আলোচনা করব এই যে আপনারা একনেকের নাম শুনছেন না, একনেক, এটা নিয়ে প্রায় প্রশ্ন করে। একনেক, ECNEC, এটা হলো যদি প্রশ্ন করে একনেক মানে কি? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, বাংলায় কি বলে? জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। যদি প্রশ্ন করে একনেকের চেয়ারম্যান কে? একনেকের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী। যদি বলে একনেকের বিকল্প চেয়ারম্যান কে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যদি একনেকের সভাপতিত্ব না করে তাহলে কে করে? আমাদের মাননীয় অর্থমন্ত্রী একনেকের বিকল্প চেয়ারম্যান। তবে সব প্রকল্প একনেকে যায় না। যে সকল প্রকল্পের মূল্য 50 কোটি প্লাস, যদি কোনো প্রকল্পের মূল্য যদি 10 কোটি হয় তাহলে মন্ত্রণালয়ের মন্ত্রী দিবে, আর 10 কোটি থেকে 50 কোটির মধ্যে যদি হয় তাহলে পরিকল্পনা মন্ত্রী অনুমোদন দিবে, আর 50 কোটি প্লাস হলে দেবে একনেক। সকল প্রকল্প কিন্তু একনেকে যায় না। ওরা বলো না একনেকের একটি বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি একনেক বৈঠক হয়েছে, এখানে এতটি প্রকল্প অনুমোদন দিয়েছে। মনে রাখবেন সব প্রকল্প কিন্তু একনেকে যায় না। 10 কোটি টাকা প্রকল্প হলে মন্ত্রী দিয়ে দিবে, 10 কোটি থেকে 50 কোটি টাকার মধ্যে হলে পরিকল্পনা মন্ত্রী দিবে, 50 কোটি প্লাস হলে একনেক হবে। তারপরে যে প্রশ্নটা ভাইবা পরে বেশি জিজ্ঞেস করেন সেটা হলো নিকা, NICAR। এখন একনেক এবং নিকারের মধ্যে যদি পার্থক্য বলে আপনি বলবেন যে একনেকেরও প্রধানমন্ত্রী, নিকারেরও প্রধানমন্ত্রী। পার্থক্য হলো একনেকে বলে সভাপতি, নিকারে বলে আহ্বায়ক। এখানে আহ্বায়ক হলো প্রধানমন্ত্রী, আর একনেক হলো অর্থ সংক্রান্ত, আর নিকার হলো প্রশাসনিক সংক্রান্ত। সেটা কিভাবে? ধরেন বাংলাদেশে বর্তমানে 8টা বিভাগ আছে, এখন সরকার যদি মনে করে আরেকটা নতুন বিভাগ খুলবে তাহলে এটা একনেকে যাবে না, এটা যাবে নিকারে। নিকার মানে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনাল রিফর্মস। সেখানে কিন্তু নিকারের অনুমোদন দিলে এইটা আপনার ওই যে ধরেন নতুন বিভাগ হবে, বা একটা বিভাগকে ভাগ করে 2টা বিভাগ করা হবে। গত বিশেষে প্রায় প্রশ্ন করছে একনেক এবং নিকারের মধ্যে পার্থক্য কি। তাহলে একনেক হলো অর্থনীতি সংক্রান্ত, আর নিকার হলো অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক সংক্রান্ত। একনেকেরও প্রধানমন্ত্রী, নিকারেরও প্রধানমন্ত্রী। তবে একনেকে বলে সভাপতি, নিকারকে বলে আহ্বায়ক। আর প্রশ্ন কি? সংবিধানের সংশোধনে গণভোট করতে হয়, এটা বাতিল করতে তো গণভোট আয়োজন করতে হবে, কিন্তু 15 তো গণভোট নাকি হয়নি। আচ্ছা গণভোট, আচ্ছা খুব ভালো প্রশ্ন, এটা চমৎকার প্রশ্ন। রিপন রায়, ধন্যবাদ আপনাকে।
গণভোট আগে ছিল, 15তম সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল করে দিছে। গণভোট তো আগে ছিল, আগে বলছে যে সংবিধানের এই দ্বারা যদি সংশোধন করতে হয় গণভোট লাগবে। এখন আর গণভোটের নিয়ম নাই, বরং 15তম সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল করে দিছে। এটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা স্যার হচ্ছে ভাইবা, এটা একটা চমৎকার প্রশ্ন। শুনেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি আইনস্টাইনের ভাইবা নেন এবং আপনি যদি মনে করেন আইনস্টাইনটা একটা ধরা দিবেন, আইনস্টাইন কিন্তু প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। এই মুহূর্তে আপনি ওখানে আমাকে প্রশ্ন করেন, 10টা আমাকে করেন যে টুকু স্যারকে ধরার জন্য আমি প্রশ্ন করবো, আমি উত্তর দিতে পারবো না। তাহলে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন আমি এখন প্রশ্ন করছি, ওপেন প্রশ্ন করছি, বলেন তো কে পারবেন? এখন উত্তর দিবেন, সাথে সাথে 100 টাকা বিকাশ করে দিব। বলেন তো সক্রেটিস কোন ভাষায় কথা বলতো? দেখেন তো মামুন স্যার, আমি একটা প্রশ্ন করছি, কেউ উত্তর দিতে পারে কিনা? যদি পারে আমি তাকে এখন 100 টাকা 200 টাকা করে দিব। উত্তর দেন, সক্রেটিস কোন ভাষায় কথা বলতো? কেউ পারবেন না। সুতরাং ধরার জন্য প্রশ্ন করবে না। তাইলে যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন, শুধু বলবেন সরি স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। খুবই খুশি হবে তার, খুবই খুশি। আন্দাজে কিছু বলতে যাবেন না। আর আপনার সব প্রশ্নের উত্তর পাইতে হবে এমন কোনো কথা? আমি সব প্রশ্নের উত্তর জানি। আপনারা যদি অনেকে আমার ভাইবা ক্লাস যখন নিয়ে আমাকে বলে যে এই প্রশ্নের, আমি বলি এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, তো কি হয়েছে? আমি কি আপনাদের কাছে ছোট হয়ে গেছি? তাহলে এটা পারফেক্ট আনসার হলো স্যার এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। কিন্তু আপনি যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু আপনি কিন্তু নম্বর কমে যাবে। আর যদি আপনি সহসার বলে স্যার আমার জানা নাই, সরি স্যার, তারা খুবই খুশি হবে। সব উত্তর আপনাকে পাইতে হবে। পৃথিবীতে কেউ সব প্রশ্নের উত্তর দিতে পারবে? আমি তো বলছি সক্রেটিস কোন ভাষায় কথা বলতো, বলেন, কেউ বলেন? কারণ আমি আপনাকে ধরার জন্য প্রশ্ন করছি, পারবেন না। সবাই বলবেন গ্রিস ভাষায়, না, সুরিয়ারাঙ্গা ভাষায় কথা বলতো। ওকে, একজন খুব বুদ্ধিমান, মাতৃভাষায়। এইটা পারফেক্ট অ্যান্সার। তার এই ক্যাডার তিনি বলছেন মাতৃভাষায়, খুব ওয়ান্ডারফুল অ্যান্সার দিছে। এটা ভালো, এটা তো আমি বলে দিছি। স্যার নেট সমস্যা, নেট সমস্যা স্যার গ্রিক ভাষা, এই যে গ্রিক ভাষা নো, একজন বলছে গ্রিক ভাষায়, গ্রিক না, আমি জানি উনি হলো সুরিয়ারাঙ্গা ভাষায় কথা বলতো। আচ্ছা, যারা এতক্ষণ আমাদের লাইভ ক্লাসটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হ্যাঁ, ভাইবা সম্পর্কিত কোনো ধরনের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা মানে প্রশ্ন করেন। আর সবাইকে আরেকটা জিনিস বলি যে ভাইবা বোর্ডে কিন্তু বানান থেকেও কিন্তু প্রশ্ন ধরে। যারা ইংরেজিতে কিন্তু কিছু কিছু বানান ধরে, টিউশন বানান ধরে। আমি কি করি? টিউশনি বানান করেন তো। টিউশন হলো TUTION, টিউশন। এরকম স্পেলিং গুলো কিন্তু ধরে। গেরিলা বানানটা ধরে। হ্যাঁ, গেরিলা বাংলা ধরে। যে গেরিলা বানানটা কি? আচ্ছা, সেক্রেটারিয়েট বানান ধরে। সেক্রেটারিয়েট, এই স্পেলিং গুলো ভালো করে সবাই ই দিয়ে দেয়, আসলে ই নাই। আবার ভাইবা বোর্ডে কিছু অ্যাব্রিভিয়েশনও দুই একটা ধরে। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, ইলাবোরেশন, এগুলা কিন্তু ধরে। তারপর বাংলা বানানও তো ধরে স্যার। হ্যাঁ, ধরে। বাংলা বানান থেকে কিন্তু অনেক প্রশ্ন ধরে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন। এবং শব্দের অর্থ ধরে। যেমন পিএসসি তে আমাকে ধরছিল স্যার, কি যেন সারমেয় শব্দের অর্থ কি? কুত্তা। এটা ধরছিল। তাই? যে সারমেয় শব্দের অর্থ কি? ঠিক আছে, আমি এনবিআর ভাইবা দিতে গেছিলাম, তখন আমাকে ভাইবা বোর্ড ধরছিল যে সারমেয় শব্দটার অর্থটা কি। হয়তো কঠিন শব্দ। হ্যাঁ, সারমেয় ধরছে, মার্জা ধরছে, এগুলো পেরেছি, ঠিক আছে। কিন্তু আরেকটা জানি কি একটা ধরছে, ওটা আর পারলাম না। ঠিক আছে, এরকম কিন্তু মাঝে মাঝে ওরকম কিন্তু প্রশ্ন কিন্তু ধরবে। সব যে পারবো এরকম না, ঠিক আছে। তবে সহজ জিনিসগুলা কিন্তু পারতেই হবে, যেগুলা একদম না পারলেই না। যদি আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার যে জেলাটা মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরে ছিল, আলোচনা করছে, এগুলো যদি আপনি না বলতে পারেন কিন্তু নেগেটিভ একটু। একবার প্রশ্ন করছে অর্থনীতিতে কি জাতীয় প্রশ্ন করে, যেমন অর্থনীতিতে এখন এই যে ব্যাংক মার্জার হচ্ছে, অ্যাকুইজিশন হচ্ছে, প্রশ্ন করবে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে আপনার প্রশ্ন করবে। আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন করবে। তারপরে আমাদের এই যে অর্থনৈতিক অবস্থাটা এখন কেমন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাচ্ছি, এটা প্রশ্ন করবে। তাহলে উন্নয়নশীল দেশে গেলে আমাদের সুযোগ কি হবে, আমাদের চ্যালেঞ্জ কি হবে, এই জাতীয় প্রশ্ন করবে। বিভিন্ন ধরনের, বিশেষ করে আপনার যে প্রশ্নগুলো পেপার পত্রিকায় বেশি লেখা হয়, এই জাতীয় প্রশ্ন করবে। রেজাল্ট দেওয়ার কতদিন পর ভাইবা হতে পারেন প্লিজ? ওই যে সাধারণত রেজাল্ট দেওয়ার, প্রাইমারিতে রেজাল্ট দেওয়ার 15-16 দিনের মধ্যে ভাইবা হতে পারে। হ্যাঁ, এটা কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কি ভাইবার পুরো মিনিংটা বলেন স্যার। ভাইবার পুরো মিনিংটা না, ভাইবার পুরো মিনিং, ভাইবা মানে বাংলায়, ইংরেজিতে বলে ভাইবা, বাংলায় বলে সাক্ষাৎকার। সাক্ষাৎকার
স্যার বিসিএস ভাইভাতে অনার্সের এই সিজিপিএ কোনো প্রভাব ফেলে কিনা? না, সিজিএ কোনো প্রভাব পেলে না। সিজিএ যদি প্রভাব ফেলতো, সিজিএ কোনো প্রভাব পেলে না। কিন্তু দেখা গেছে আপনি সিজিএ ভালো, তারা তাহলে মনে করে ধরে নিব তারা ভালো ছাত্র। কিন্তু দেখা গেছে সিজিএ ভালো কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, তাহলে আরো নেগেটিভ হবে। তাহলে সিজিএ ভালো, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। সিজিএ ভালো পজিটিভ হবে তখনই, সিজিএ ভালো প্রশ্নের উত্তরও দিতে পারছেন ভালো, তখন ভালো হবে। কিন্তু সিজিএ ভালো কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছে না, তখন আরো নেগেটিভ হবে। বাংলা সাবজেক্টের উপর কি কি প্রশ্ন হতে পারে? শুধু বাংলা না, যে কোনো সাবজেক্ট ওয়াইজ প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো যে সবসময় আপনার নিজের সাবজেক্টটা ভালো করে জানেন। হ্যাঁ, একটু স্যারকে একটু ইয়ে করতে শোনেন। 5টা বছর আপনি আপনার অনার্স করছেন, তাহলে এই 5টা বিষয়ের উপর যদি আপনার ফান্ডামেন্টাল যদি না জানেন, তাহলে ওনারা ধরে নিব 5 বছরের নিজের সাবজেক্ট সম্পর্কে জানে না, তাহলে সে একটা সরকারি অফিস কিভাবে চালাবে? সুতরাং নিজ সাবজেক্ট সম্পর্কে যেটা না জানলেই নয়, ফাউন্ডেশন আপনাকে সকল কিছু জানতে হবে, জানলে ভালো, তো বেসিক জিনিসটা জানতে হবে। হ্যাঁ, নিজ সাবজেক্ট সম্পর্কে যেমন একজন অর্থনীতির জনককে এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো যদি না জানেন তো চরম কিন্তু নেগেটিভ। ওই অর্থনীতি সাবজেক্টের বিষয়ে যদি একটা কঠিন প্রশ্ন তারা যদি নাও পারেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এরকম যার যার সাবজেক্টের ভালো করে জেনে যান। অনার্স আপনি কত নম্বরে পড়াশোনা করছেন বা মাস্টার্স করেছেন কিনা, সেখানে কত নম্বর পড়াশোনা করছেন, আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো করে জানেন, আপনার ডিপার্টমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনার ইউনিভার্সিটির, এবং আপনার ডিপার্টমেন্টের যে প্রথম চেয়ারম্যান কে এবং রানিং চেয়ারম্যান কে, এগুলো একটু খুঁটিনাটি জানবেন। কারণ ভাইভা বোর্ডে যিনি বসবেন, হয়তো দেখা যাবে যে আপনি মনে করেন সিম্পল আপনি ঢাকা ইউনিভার্সিটি কোন ইকোনমিক্স ডিপার্টমেন্টের, এখন দেখা গেল ভাইভা বোর্ডে যারা আছেন ওখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারাও থাকতে পারে, ঠিক আছে? ভাইভা বোর্ডে তারা কিন্তু প্রশ্ন ধরতে পারে যে আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক প্রশ্ন ধরতে পারে। স্যারের কথা একটা জিনিস মনে পড়ে কিছু গুরুত্বপূর্ণ। গতবারে ভাইভা জিজ্ঞেস করছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। দেখবেন আপনারা দেখবেন অনেকের মাথায় চলে যাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু উনি ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখবেন। এবং ওই ছেলেও কিন্তু ওই ছেলে বলছে স্যার তুমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি টিচার, তাই বলে যে ছাত্র ছিলেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই দেখছেন চমৎকারী যে উনি কিন্তু ওই ওনার সাবজেক্ট ইকোনমিক্স, এই জন্য তাকে। আবার দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন। বাংলাদেশের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই সম্পর্কে কিন্তু জানতে হবে। আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে তো বিস্তারিত জানতে হবে, বঙ্গবন্ধু কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এগুলো জানতে হবে। বঙ্গবন্ধু আইন বিভাগের ছাত্র ছিলেন, হ্যাঁ ঢাকা আইন বিভাগের ছাত্র ছিলেন, এই যে কলকাতার বেকার হোস্টেলে ছিলেন, এগুলো কিন্তু বিস্তারিত কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কেও জানতে হবে এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে বিস্তারিত কিন্তু জানতে হবে, ঠিক আছে? ভাইবা বোর্ডে কিন্তু এগুলো কিন্তু পারতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য সম্পর্কে জানতে হবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক দু একটা চলচ্চিত্রের নাম, মুক্তিযুদ্ধ ভিত্তিক দু একটা গান থেকে প্রশ্ন ধরতে পারে, এগুলো কিন্তু ধরবে। কারণ মুক্তিযুদ্ধ কিন্তু জানতে হবে, কারণ আপনি ভাইবা দেবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন না, এটা কিন্তু হতে হবে না। কি ক্লিয়ার? একজন বছর প্রাইমারিতে সার্টিফিকেটের নাম্বার কোনটা বলেন স্যার? হ্যাঁ, সার্টিফিকেটের নাম্বার আছে কিন্তু কত নম্বর এই মুহূর্তে আমার মনে নাই। আচ্ছা, ওই যে ভাইবার যে নম্বর আছে, আসলে 20 নম্বরে ভাইবা হয়, সেখান থেকে 10 নম্বরের যে আপনাদের ভাইবা, সেই 10 নম্বরে আসলে মূলত এখানে সার্টিফিকেটের উপরে ডিপেন্ড করে। ওকে, আর বাকিগুলো আপনাদের ড্রেস আপ এবং মানে ওই সার্টিফিকেট প্লাস ড্রেসের উপর নির্ভর করে। আর বাকি 10 নম্বর কিন্তু আপনাকে মূলত যে প্রশ্নগুলো করা হয়, হ্যাঁ ওই তথ্যগুলো কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। তবে ভাইবা বোর্ডের সবচেয়ে যারা প্রাইমারি ভাইবা দেবেন সবাইকে বলি, শুধু প্রাইমারি না, বিসিএস বলেন, যে কোনো ভাইবা বোর্ডই বলেন, আপনার সাবজেক্ট সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে, ঠিক আছে? এই সম্পর্কে ধারণা থাকতে বর্তমান মন্ত্রিসভা সম্পর্কেও কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে। দেখি আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন গত বিসিএস এ বা প্রাইমারিতে প্রশ্ন করছে কিন্তু উত্তর জানা নাই, প্রশ্ন করেন, ঠিক আছে? আমি বাকিটা শেষ করি। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ স্যার, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো করে প্রস্তুতি নেন, আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। দেখেন স্যার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করলো, সংবিধান থেকে আলোচনা করলো, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোটা কিন্তু সুন্দর মতো দেখিয়ে দিল। এগুলো যদি আপনি ভাইবা বোর্ডে উত্তর করতে না পারেন, তাহলে কিন্তু একদম বলবে যে আপনি চাকরি করবেন, এগুলো জানবেন না, একটা সরকারি চাকরি করবেন, সরকারি বিভিন্ন অধিদপ্তর সম্পর্কে জানবেন না, এগুলো কিন্তু জানতে হবে। আপনি মন্ত্রণালয় সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? বাংলাদেশে বর্তমানে যে এই যে সংসদীয় আসনগুলো সম্পর্কে জানবেন, এবং আমাদের যে মানে মন্ত্রিসভাটা,
টোটাল মন্ত্রিসভা, আমাদের মন্ত্রিসভায় নারী মন্ত্রী আছে কতজন, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে কিন্তু, ঠিক আছে। এবং আপনার মূলত যে জেলাটা, আপনি যে জেলায় বসবাস করেন, আপনার ওই জেলাটা সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন। আপনার জেলার ভিতর দিয়ে কোন নদী প্রবাহিত সেটা জানবেন, আপনার ওই নদীটা কোথায় প্রবাহিত হয়েছে সেটা সম্পর্কে জানবেন, আপনার জেলা কোন নদীর তীরে অবস্থিত সেটা সম্পর্কে জানবেন, মুক্তিযুদ্ধের সময় আপনার জেলাটা কোন সেক্টরের অধীনে ছিল সেটা সম্পর্কে জানবেন, আপনার জেলাটা কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা সম্পর্কে জানবেন। বর্তমান জেলা প্রশাসকের নামটাও কিন্তু মাঝে মাঝে ধরতে পারে, আপনার সংসদেও আসন কত সেটা সম্পর্কে ধরতে পারে, আপনার সংসদের এখন বর্তমান এমপির নাম জিজ্ঞেস করতে পারে, সেটা আপনি ভালো করে জানবেন। আপনার জেলাটার আয়তন কত, আপনার উপজেলার আয়তন কত এটা জানবেন, আপনার জেলায় কতগুলো উপজেলা আছে, কতগুলো থানা আছে এই সম্পর্কে জানবেন, আপনার জেলার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানবেন, আপনার জেলার কুখ্যাত ব্যক্তি সম্পর্কে কিন্তু জানতে হবে, এবং আপনার জেলা কোন খাবারটার জন্য বিখ্যাত সেটাও জানতে হবে, আপনার এলাকার যে কোন মহিষী নারীর জন্ম সেটা জানবেন, কোন বিখ্যাত ব্যক্তির জন্ম তাও জানবেন। এরকম কিন্তু ধরতে পারে, যে বলবে যে আপনি কোন এলাকার জন্ম, আপনার সিম্পল মনে করেন আপনার বাড়ি কিশোরগঞ্জ, আপনাকে ধরতে পারে যে কিশোরগঞ্জের একজন বিখ্যাত নায়কের নাম বলেন, যে কিশোরগঞ্জে যার জন্ম, এরকম বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত নায়ক আছে যার বাড়ি কিশোরগঞ্জ, এটা ধরতে পারে, কেউ বলতে পারবেন, ধরতে পারে। আবার বলেন আপনার বাড়ি কোথায়, পিরোজপুর, বলেন তো পিরোজপুরে বাংলাদেশে বিখ্যাত একজন নায়ক জন্মলাভ করছে যিনি কি করেন, ডিগবাজি দেয়, এটা তো সবাই পারবেন, ঠিক আছে, এগুলো কিন্তু ধরতে পারে ভাইবা বোর্ডে। এখন বলতে পারে যে বাংলা সিনেমার একটা বিখ্যাত নায়িকার নাম লিমা, বলেন তো লিমা কোন দেশের রাজধানী, এরকম কিন্তু ধরবে। তা বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর নাম কিন্তু এগুলো কিন্তু ধরে, বিশ্বের বিখ্যাত শহর, যে আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত, এই যে দেখেন একজন ফিলিস্তিন, ইসরায়েল, এই যে দেখেন, তারপরে ইরান, এই ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্রের নাম, ইসরায়েল যুদ্ধ সম্পর্কে এগুলো কিন্তু ইউক্রেন যুদ্ধ, এগুলো সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় কিন্তু জানতে হবে। এবং যে দিবসগুলো আছে দেখেন, এই দিবসগুলো মানে চমৎকার, মানে যে দিবসগুলো না জানলেই নয়, এগুলো কিন্তু জানতে হবে, যে শিশু দিবস কবে, শিক্ষক দিবস কবে, এই কিছু কিছু দিবস সম্পর্কেও কিন্তু আমাদের কিন্তু মোটামুটি ধারণা থাকতে হবে। আর আপনার নিজ সম্পর্কে ধারণা কিন্তু থাকতেই হবে, আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন ওই স্কুলের নাম জানতে হবে, ঠিক আছে, এবং আপনি যে বিশেষ করে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য জানতে পারে। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে থাকেন, ঢাকা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত এটা জানতে হবে, ঢাকা ইউনিভার্সিটির প্রথম মুসলিম ভিসি কে ছিলেন সেটা সম্পর্কে জানতে হবে, ঢাকা ইউনিভার্সিটির জমি দান করেছেন কে এটা জানতে হবে, ঢাকা ইউনিভার্সিটি কত একর জমির উপর প্রতিষ্ঠিত এটা জানতে হবে, আপনি কোন হলে ছিলেন আপনার হল সম্পর্কে জানতে হবে, আপনার হলের বর্তমান রানিং প্রক্টরকে সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং আপনার ডিপার্টমেন্ট কত সালে প্রতিষ্ঠিত সেটা জানতে হবে, আপনি অনার্সে কতগুলো সাবজেক্টে পড়াশোনা করছেন সেগুলো সম্পর্কে জানতে হবে। মোটামুটি আপনার সাবজেক্ট আপনি 4 বছর অনার্সে যা পড়ছেন এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনাকে পড়তেই হবে। কি ক্লিয়ার? ক্লিয়ার? এই যে ইলিয়াস কাঞ্চন ঘাসফুল, গুড, ইলিয়াস কাঞ্চন, গুড গুড, ইলিয়াস কাঞ্চন বলছেন, ভেরি গুড, ইলিয়াস কাঞ্চন। এখন দেখেন ভাইবা বোর্ড মানে আপনারা একটু সাহস করে ঢুকতে হবে। এই ড্রেস আপ নিয়ে কিন্তু স্যার কিন্তু এর আগে কথা বলেছেন, আমি কিন্তু ড্রেস আপ নিয়ে কথা বলেছিলাম, যে আপনারা যদি অনেকে প্রশ্ন করেন স্যার যে আমাদের দাড়ি আছে, আমরা হুজুর মানুষ মাদ্রাসা লেভেলে পড়াশোনা করছি, ভাই বোর্ডে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা। ভাই আপনি দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে রাখবে, সুন্দর মতো দাঁড়িয়ে থাকবে, কোনো সমস্যা নাই, টুপি পরবেন, পাঞ্জাবিও পরবেন, ভদ্র পাঞ্জাবি পরে যাবেন, এবং সিম্পল ড্রেস পরে আপনি ভাইবাটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর ওই যে টাইয়ের ক্ষেত্রে যে কথাটা বলি, আপনি যে প্রাইমারি ভাইবা বোর্ডে যাবেন সেখানে টাই পরা বাধ্যতামূলক না, কোনো ভাইবা বোর্ডে আপনার টাই পরা কিন্তু বাধ্যতামূলক না। সাধারণত আপনি ব্যাংক নিয়োগ ভাইবা গুলোতে সাধারণত টাই পরে গেলে আর কি ভালো, কারণ কর্পোরেট অফিস গুলো এটা দেখে। কিন্তু আপনি বিসিএস এ ভাইবা বোর্ডেও কিন্তু টাই পরা বাধ্যতামূলক না। টাই পড়তে জানেন না, তাহলে কেন আপনি কষ্ট করে আরেকজনের দিয়ে টাই পরাই যাবেন, তারপর দেখবেন যে লাড়াচাড়া করবেন, কেমন কেমন লাগতেছে, এগুলো দরকার নেই। আর আমাদের মেয়েদের ক্ষেত্রে সবসময় বলি, যারা প্রাইভেট ভাইবা দিবেন তারা অবশ্যই শাড়ি পরার চেষ্টা করবেন, যারা শাড়ি পরতে পারেন তারা কিন্তু অবশ্যই শাড়ি পরবেন, কারণ শাড়িতে কিন্তু নারীদের জোশ লাগে। এবং ব্লাউজটা কিন্তু এরকম হাতা ব্লাউজ গুলো পরবেন, কাটা ব্লাউজ পরার কোনো দরকার নাই, হাতা ব্লাউজ গুলো পরবেন, অনেক সুন্দর ব্লাউজে কলার থাকতে পারে, স্মার্ট, ঠিক আছে, স্মার্ট। আপনি মাথায় হিজাব পরতে পারেন, চমৎকার লাগবে। অর্থাৎ আপনি প্রাইমারি ভাইবাটা দেবেন, আপনাকে যেমন একজন প্রাইমারির একজন সহকারী শিক্ষকের মতো যেন আপনাকে লাগে, স্মার্ট যেন লাগে, এটা খেয়াল রাখবেন। আপনার শাড়ি যে একদম নতুন শাড়ি পরে যেতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে। এবং শাড়ির সাথে জুতোটা একটু ম্যাচিং করে যাবেন, অনেক স্মার্ট হয়ে যাবেন, কারণ আপনাকে দেখে যদি ভাইবা বোর্ড যদি তারা প্লিজড থাকে, আপনি যে স্টুডেন্টদের শিক্ষাদান করবেন তারাও কিন্তু অনেক কি হবে, তারাও কিন্তু প্লিজড হবে। এই জন্য সবসময় স্মার্ট থাকতে হবে। আর 3 পিস পরেও যেতে পারবেন, যদি মনে করেন আপনি শাড়ি পরতে পারেন না, আপনি 3 পিস পরে ভালো একটা 3 পিস পরে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শাড়ি যে আরেকজনের পরাই দিব, কোনো কারণে যদি ভাইবা বোর্ডে ঢোকার সময় শাড়ি খুলে যায় তাহলে তো বিপদ। এই জন্য বললাম যে শাড়ি যদি না পরতে পারেন আরেকজনের পরাই দেওয়ার কোনো দরকার নেই, আপনি 3 পিস পরেও যেতে পারবেন। আর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম, রিমা শিকদার বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আরো কোনো প্রশ্ন আছে?
কথা বলেন, কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ভর্তি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। ভর্তি সংক্রান্ত আমাদের ভাইবার জন্য যে কোর্স, আমরা যে ক্লাসগুলো নিই, ভাইবার কোর্সের জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা আমরা নিই না, এটা সবার জন্য উন্মুক্ত থাকে, ফ্রি থাকে। আর আপনারা যদি মনে করেন অন্য কোনো কোর্সে যদি ভর্তি হন, সেগুলো সম্পর্কে বলতে হবে। যেমন আমাদের যদি 47তম বিসিএস প্রিলিমিনারি কোর্সটা কিন্তু আমাদের একদম চলমান, ঠিক আছে। 47তম বিসিএস প্রিলিমিনারি কোর্সটা কিন্তু আমাদের চলমান। এই 47তম বিসিএস প্রিলি কোর্স ফি আমরা এখন 4000 টাকা নিচ্ছি, আর এখন অফার চলতেছে একটা যে 3500 টাকা নিচ্ছে। আর আমরা যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তাদেরকে আমরা 3000 টাকা নিচ্ছি শুধু অনলাইন কোর্স ফিটা। ওকে স্যার, 7 ধাপের রেজাল্ট কখন দিবে? 3য় ধাপের রেজাল্টটা আপনাদেরকে প্রাইমারি ওয়েট করেন। আজকে কত তারিখ? 19-20। হ্যাঁ, দিয়ে দিবে, 2-3 দিনের ভিতরে দিয়ে দিবে, এই সপ্তাহের ভিতরে দিয়ে দেবে। এটা নিচে আজকে শুক্রবার, তো এই শুক্র, এবার দেখেন রবি সোম মঙ্গলের ভিতরে দিয়ে দিবে। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এই সামনের সপ্তাহের ভিতরে আপনাদের রেজাল্টটা দিয়ে দিবে। তবে ইনশাল্লাহ আবারও বলি, যারা বিভিন্ন ভাইবা বোর্ডে যান, যে কোনো ভাইবা বোর্ডে যান, আপনাদের কিছু কমন প্রশ্ন আপনাদের জানতে হবে। যে কোনো ভাইবা বোর্ডে যান, বিসিএস বলেন, পিএসসি নন ক্যাডার বলেন, সবাইকে যে কমন জিনিসটা জানতে হবে, আপনার প্রথমে আপনি যদি সবসময় বুকে সাহস থাকবে কি আপনি আপনার নিজের সাবজেক্ট সম্পর্কে ভালো করে জানেন, তাহলে আপনি পুরো রিল্যাক্স মোডে চলে যাবেন। এরপর কি আপনি আপনার জেলা সম্পর্কে জানেন, আপনার জেলার বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবেন, আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানিয়ে যেতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে জানবেন, রাষ্ট্রপতি সম্পর্কে জানবেন, এগুলো কিন্তু জানতেই হবে। বিভিন্ন মন্ত্রী সম্পর্কে, আপনি যে মন্ত্রণালয়ে পরীক্ষা দেবেন ওই মন্ত্রণালয়ের সচিবকে, ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে, এগুলো কিন্তু অবশ্যই জানবেন, ঠিক আছে। এগুলো যদি না জানেন সচরাচর এই প্রশ্নগুলো, তাহলে কিন্তু বিপদ, ঠিক আছে। এখন আপনার আন্তর্জাতিক রিলেটেড একটা প্রশ্ন করতেই পারে, কিন্তু এটা সেটা আপনি নাও পারতে পারেন, কিন্তু এর জন্য কিন্তু নেগেটিভ না। কিন্তু আপনার সাবজেক্ট সম্পর্কে একটা সিম্পল প্রশ্ন করলো, সেটা পারলেন না, এটা কিন্তু খারাপ। আপনাকে প্রশ্ন করলো যে আপনার বাড়ি কোথায়, আপনি বললেন বাড়ি আমার কোথায়, পটুয়াখালী। এবার বলে আপনার পটুয়াখালীর সংসদের আসন, আপনার যে থানায় বাড়ি, এটা সংসদের আসন কত, এগুলো কিন্তু আপনার জানতে হবে। আপনার সংসদীয় আসনে বর্তমানে এমপি কে, এর নামটা কিন্তু জানতে হবে। কিন্তু যদি আপনি না পারেন তাহলে কিন্তু বিপদ। আপনার মুক্তিযুদ্ধের সময় আপনার পটুয়াখালী কত নং সেক্টর অধীনে ছিল, এটা যদি আপনি বলতে না পারেন তাহলে কিন্তু একটু নেগেটিভ হয়। আবার যদি বলে যে পটুয়াখালী কোন নদীর তরী অবস্থিত, এটা আপনার উত্তরটা পারতে হবে। যদি না পারেন তাহলে কিন্তু এটা নেগেটিভ, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, কমন প্রশ্নগুলো। স্যার দেখি স্যার, আমি প্রাইমারি 3rd ধাপে ভর্তি ছিলাম, এখন 11 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে কত টাকা লাগবে? খেয়াল করেন, যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন, তারা যদি 11 থেকে 20তম গ্রেডে যদি ভর্তি হতে চান, তাহলে আপনাদেরকে ভর্তি হতে বেশি টাকা লাগবে না। এই যে বলি 11টা 10 থেকে এই যে 20তম গ্রেডে আছে, এইটা আমাদের একদম নতুন হাইলাইটস এর কাজ চলতেছে। আগামী 1 সপ্তাহের ভিতরে এটা নতুন হাইলাইটস আপনাদেরকে প্রদান করবে, একদম লেটেস্ট। অর্থাৎ 2024 সালে যত চাকরি পরীক্ষা হলো বিভিন্ন মন্ত্রণালয়, এই যে আজকে যে কারা অধিদপ্তরের পরীক্ষা হলো, এই প্রশ্নগুলোও কিন্তু অ্যাড করা হবে এখানে। এমনকি 26 তারিখ যে প্রিলিমিনারি বিশেষ প্রশ্ন হবে সেটাও কিন্তু আমরা অ্যাড করে দেবো এই 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায়। সুতরাং এই যে চাকরিগুলো যারা খাদ্য অধিদপ্তর পরীক্ষা দেবেন, আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তর পরীক্ষা কিন্তু এমসিকিউ যে পরীক্ষাগুলো হয় খাদ্য অধিদপ্তর, এবং সম্পূর্ণটা বিসিএস স্টাইলে হয়। সুতরাং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ বিগত সালে বিশেষ প্রশ্নগুলো কিন্তু আপনাকে পড়ে যেতে হবে, তাহলে আপনি খাদ্য অধিদপ্তর ওভারকাম করতে পারবেন। এবং আপনি যে আপনার যে বিভিন্ন জেলায় যে বর্তমানে যে বিভিন্ন সার্কুলার গুলো দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের, স্বাস্থ্য মন্ত্রণালয় যেগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে কিন্তু একদম কি করতে হবে, বিশেষ প্রশ্ন পড়তে হবে। পিএসসির অধীনে নন কাটার বিগত সালের প্রশ্নগুলো কিন্তু ধারণা থাকতে হবে। এবং 11 থেকে এই যে 10 থেকে 20তম গ্রেডের যে বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিগুলো হয়, এই আপডেট অর্থাৎ 2024 সালে যত চাকরি পরীক্ষাগুলো হলো, সেখানে প্রিলি পরীক্ষা কিভাবে হলো, রিটেন পরীক্ষা কিভাবে হলো, এ সম্পর্কে কিন্তু আপনাকে বিস্তারিত ধারণা থাকতে হবে। এইগুলো সবগুলো কিন্তু আমরা নতুন হাইলাইটসে সংযুক্ত করেছি, যাতে আপনারা চাকরিটা কি ভালো রিটেন এবং প্রিলি পরীক্ষাটা দিতে পারেন। তো এই কোর্সটার কোর্স ফি কিন্তু আমরা রেখেছি 2200 টাকা, এবং আপনাদের অফার দিয়েছি আমরা 1950 টাকা। কত টাকা? 1950 টাকা। এবং আপনারা যারা কোনো না কোনো কোর্সে ভর্তি ছিলেন, তাদের জন্য আমরা এই কোর্সটা রেখেছি মাত্র 1650 টাকা। ক্লিয়ার? স্যার, আমি প্রাইমারি পুরাতন কোর্সে ভর্তি ছিলাম, এখন প্রাইমারি ও নিবন্ধনে ভর্তি চাই, কত লাগবে? আচ্ছা, ইসরাত জাহান, যেহেতু আপনি আমাদের পুরাতন স্টুডেন্ট, কোনো সমস্যা নেই, আপনি আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 01755072190। আপনি আমার এই নাম্বারে কল দিবেন, ক্লাস শেষে আমি আপনাকে কমাই দেবো। ওকে? আর কোনো প্রশ্ন? স্যার, আমি 11 থেকে 20তম গ্রেডে ভর্তির জন্য টাকা পাঠিয়েছি। থ্যাংক ইউ সাবিনা হাসান, আপনি টাকা পাঠিয়েছেন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে টিউশনে। আপনি 503 নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আপনাকে অ্যাড করে দেওয়া হবে।
আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর সবাইকে বলি, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পড়াশোনা করে যারা নতুন করে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান, তাদেরকে অবশ্যই আমি পরামর্শ দেবো 47তম বিসিএস প্রিলির কোর্সটা করে ফেলেন। আর এই 47তম বিসিএস প্রিলির চমৎকার 47তম বিসিএস আগামীকাল বিকেল 3টায় কিন্তু ক্লাস আছে। 47তম বিসিএস প্রিলি এই কোর্সটা করেন। 47তম বিসিএস প্রিলি এই কোর্সটা হলো অনলাইন কোর্স ফি আমাদের 4000 টাকা। এখন একটা অফার 4000 টাকা, এখন একটা অফার চলতেছে মাত্র অনলি মাত্র 3500 টাকা। আর অফলাইনে আমাদের সারা বাংলাদেশে আপনি 11 থেকে 20তম গ্রেড এবং বিসিএস এর কোর্সটা করতে পারবেন। আমাদের জব মেডিসিন কিন্তু আপনারা অনলাইন অফলাইন উভয় সেবাই কিন্তু পেয়ে থাকবেন। তবে আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব, বাংলাদেশের যে জেলাটায় বা বিভাগে আমাদের জব মেডিসিনের অফলাইন শাখা আছে, আপনি অবশ্যই ওখানে অফলাইন শাখায় ভর্তি হন। কারণ আপনি ওখানে অফলাইন শাখায় ভর্তি হলে অনলাইনটা এমনি আপনি ফ্রি পেয়ে যাবেন। যেমন আমাদের পটুয়াখালীতে শাখা আছে পৌরসভার মোড়, আপনি চাইলে পটুয়াখালী যারা আছেন, পটুয়াখালী জেলার মানুষ, আপনি পটুয়াখালী সরাসরি সেখানে ভর্তি হতে পারবেন। সেখানে আমাদের জব মেডিসিনের এক্সপার্ট টিচারদের ক্লাস পাবেন, সেখানে লেকচার শিট পাবেন এবং আপনি অনলাইন অফলাইন উভয় সুবিধা পাবেন এবং সেখানে লাইব্রেরি সুবিধা পাবেন। এবং আমাদের বরিশালের শাখা আছে, বরিশাল বিএম কলেজের মসজিদ গেটে আলী মার্কেট 3য় তলা, সেখানে আপনি অনেক বিশাল লাইব্রেরি আছে, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি আছে, সেখানে বড় ক্লাসরুম আছে, আপনি সেখানে চাইলে জব মেডিসিনে ভর্তি হতে পারেন। এরপর আপনি গোপালগঞ্জ আমাদের শাখা আছে, গোপালগঞ্জ আমাদের পোস্ট অফিসের মোড়, সেখানে আমাদের গোপালগঞ্জ আমাদের শাখা আছে, সেখানে আপনি ভর্তি হতে পারেন। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। আমাদের খুলনা রয়্যাল মোড় শাখা আছে আমাদের একটা, এবং আমাদের খুলনা দৌলতপুর শাখা আছে, ডিজিটাল ক্লাসরুম এবং সেখানে ডিজিটাল বোর্ডও আছে। খুলনাতে ডিজিটাল বোর্ড এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পূর্ণ এবং লাইব্রেরি সুবিধা আছে। আপনি সেখানে চাইলে আপনি সেখানে ভর্তি হতে পারবেন এবং অনলাইন সুবিধা এমনিতেই পাবেন। এরপর আমাদের যে দিনাজপুর, আমাদের ফকিরপাড়া দিনাজপুরে আমাদের অফলাইন শাখা আছে জব মেডিসিনের, এবং আমাদের বগুড়াতে বগুড়া আমাদের আজিল হক কলেজের পাশে কামার গাড়ি, সেখানে কিন্তু আমাদের অনেক সুন্দর, সেটাও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, সেখানে আমাদের জব মেডিসিনের অফলাইন শাখা আছে। এবং রংপুর কারমাইকেল কলেজের সামনে সবচেয়ে বড় আমাদের একটা ক্লাসরুম এবং সবচেয়ে বড় লাইব্রেরি জব মেডিসিনের, সেটা আমাদের রংপুরে অবস্থিত। সেখানে আপনি অফলাইন অনলাইন উভয় সেবা পাবেন। এবং আপনি চিন্তা করেন, আপনি যদি কক্সবাজার যান, কক্সবাজার সমুদ্রে হাবুডুবু খাবেন আর কক্সবাজার কি করতে পারবেন, সেখানেও কিন্তু আপনি অফলাইনে ক্লাস করতে পারবেন। আগামীকাল কিন্তু সেখানে আপনি মমিনুল স্যারের সাথে সরাসরি ক্লাস করতে পারবেন এবং শিহাব স্যারের সাথে কিন্তু ম্যাথের ক্লাস করতে পারবেন আপনি কক্সবাজার শাখায়। সেখানে আমাদের বিজিবি ক্যাম্পের সামনে কিন্তু কক্সবাজার আমাদের জব মেডিসিন শাখা অবস্থিত। এবং দেখেন আমাদের শনির একটা শাখা আছে এবং আমাদের হেড অফিস মিরপুর 10 সামাদ মেশন 3 তলা, এখানে আপনি অফলাইন অনলাইন উভয় সুবিধা পাবেন এবং লাইব্রেরি সুবিধা পাবেন, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম। এবং দেখেন আপনি যদি ইসে যান, এবং কুষ্টিয়া শাখা এই 5 মে আমাদের কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, সেখানে আমাদের 5 তারিখ উদ্বোধন হবে জব মেডিসিনের নতুন শাখা। এবং ইসলামী বিশ্ববিদ্যালয় যারা আছেন কুষ্টিয়া শেখপাড়া, সেখানেও আমাদের 5 তারিখ উদ্বোধন হবে আমাদের নতুন শাখা, 5 মে মনে থাকার জন্য। এবং আমি বলে দিচ্ছি যে 6 তারিখ মেবি ধারণা করা হচ্ছে যে 6 তারিখ উদ্বোধন করে দেবো আমরা যশোর শাখা। যশোর আমাদের যশোর ওটাকে কি বলে, বেনাপোল রোড, এবং যশোর এমএম কলেজ হলো যশোর, এই এমএম কলেজের সামনে কিন্তু আমাদের ওখানে কিন্তু অবস্থিত। এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লাস করতে পারবেন, সেখানে বড় লাইব্রেরি সুবিধা কিন্তু আছে। এবং আরো আপকামিং যে ব্রাঞ্চ গুলো আমাদের আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে? বলে আর কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসটা শেষ করবো। অনেকক্ষণ আপনারা লাইভে ছিলেন। স্যার টাঙ্গাইলে আছে না, বা আপু টাঙ্গাইলে নেই, আমাদের টাঙ্গাইলে অফলাইন শাখা আমাদের উদ্বোধন হলে আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আর কোনো প্রশ্ন আছে আমার কাছে? আর কোনো প্রশ্ন আছে? আর আপনাদের একটা বলি, যারা নিবন্ধনের জন্য করেছেন সবাইকে একটু বলি, ভাইয়া নিবন্ধনে কিন্তু চাকরি হবে, কিন্তু কেমনে চাকরি হবে জানেন? যদি আপনি রিটেনটা ভালো হয়। এই জন্য নিবন্ধনের লিখিত কোর্সে যারা ভর্তি হবে, নিবন্ধন লিখিত কোর্সে, তাদের জন্য বলি মাত্র 1500 টাকা। কিন্তু আপনি যে কোনো সাবজেক্টের হন না কেন, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংরেজি, ইকোনমিক্স, ভূগোল, পরিবেশ, যে কোনো সাবজেক্টের হন না কেন, আপনি শুধু ফিলোসফি আমাদের কোর্সটা নেই এবং হিন্দু ধর্ম কোর্সটা আমাদের নেই, এছাড়া অন্যান্য সকল কোর্সগুলোই কিন্তু আমাদের চলমান। আপনি চাইলে নিবন্ধনের এই যে কোনো কোর্সে ভর্তি হবেন, মাত্র 1500 টাকা আপনাকে অনলাইন ফিটা আপনাকে দিতে হবে। ওকে। আর অ্যাডভান্স যারা প্রাইমারি কোর্স করবেন, অ্যাডভান্স প্রাইমারি কোর্স আপনাকে দিতে হবে 2200 টাকা, এবং অ্যাডভান্স 19তম নিবন্ধন কোর্সে যদি ভর্তি হন তাহলে আপনাকে 2200 টাকা পে করতে হবে। ওকে স্যার, এই মতো প্ল্যাটফর্ম জব মেডিসিন আর সাথে নজর করা দিক নির্দেশনা সকল বেকারদের সম্মত মাধ্যমে হতে পারে, সুতরাং জব মেডিসিন দ্রুত ভর্তি যান। আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ শাখা আছে না, রাহিলা সিদ্দিকা আমাদের ময়মনসিংহ শাখা কার্যক্রম হবে, আমরা শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দিব। স্যার ডিসি অফিসে পরীক্ষার জন্য কি পড়বো? ডিসি অফিসে পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে এই 11 থেকে 20তম গ্রেডের আমরা যে হাইলাইটস গুলো দিয়েছি এগুলোই পড়েন। আপনি দেখেন বাজার থেকে যে কোনো একটা গাইড বই আপনি কিনেন না কেন, যে বিভিন্ন ডিসি অফিসে যে পরীক্ষা এগুলো কিন্তু লিখিত হয় ভাইয়া, এখানে কিন্তু লিখিত পরীক্ষা হয়। এই লিখিত পরীক্ষা যদি আপনি পারেন তাহলে সেখানে দেখবেন সন্ধি আসে, সমাস আসে,
প্রত্যয় আসে, ট্রান্সলেশন আসে, ভয়েস চেঞ্জ আসে, ঠিক আছে, ছোট 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 ম্যাপও দেয়, এগুলো কিন্তু পারতে হবে। ইংরেজি আসে সুন্দর, এগুলো পারবে না। ইদানিং কিন্তু 11 থেকে 20তম গেট স্মার্ট বাংলাদেশ, এই এসেটা কিন্তু বারবার আসতেছে। স্মার্ট বাংলাদেশ, মেট্রো রেল, পদ্মা সেতু, এগুলো কিন্তু আসতেছে। তো এইগুলো সম্পর্কে ইংরেজিতে আপনারা কিন্তু লেখার প্র্যাকটিস করতে হবে, এগুলো পড়তে হবে। ইংরেজিতে অ্যাপ্লিকেশন আসে, অ্যাপ্লিকেশন আপনাকে লিখতে হবে। বাংলায় কিন্তু এরকম কিছু লিখতে হবে, ভাষাভাষাও লিখতে হয়, বাংলা একটা দরখাস্ত লিখতে হয়। সুতরাং ভাইয়া চাকরি এত সহজ না। আপনি কম্পিউটার টাইপ ভালো পারেন, অফিস সহায়ক পদে অ্যাপ্লাই করেছেন, কিন্তু কি লাভ? আপনি তো রিটেন পরীক্ষায় পারতেছেন না। কম্পিউটার ভালোই টিপাটিপি করতে পারতেছেন, কিন্তু আপনি রিটেনে তো ধরা খাচ্ছেন। এদের প্রিলি লিখিত উভয় কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? এর আগে যে ক্লাস হয়েছিল ওইটা কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কারণ আমাদের সমস্ত ক্লাস রেকর্ড থাকে। ওকে, সমস্ত ক্লাস। যাই হোক, আপনাদের আমাদের যে সকল কোর্স গুলো আছে, আপনাদের যদি মনে করেন যে কারো কোনো আর্থিক সমস্যা থাকে, তাহলে আপনাদেরকে বলি, আর্থিক সমস্যা থাকলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, 01755072190। ওকে, এই নাম্বারে আপনারা কল করবেন। যাদের আর্থিক সমস্যা আছে তাদের কোর্স আমি কমিয়ে টাকাটা নিয়ে দেবো। ওকে, এখন আর আপনাদের দীর্ঘায়িত করব না। সাইবুল, হ্যাঁ, দৌলতপুর খুলনা আছে। দৌলতপুর খুলনা আমাদের চমৎকার, সেখানে এত 75 ইঞ্চি ডিজিটাল বোর্ড, সম্পূর্ণ লাইব্রেরি আছে। আপনি দৌলতপুর চমৎকার একটা শাখা। আমাদের এই মাসে মেবি দৌলতপুর 28 তারিখ মেবি সেমিনার আছে। আমি নিয়মিত খুলনা, তো আমি প্রতি মাসেই যাই খুলনা। প্রতি মাসে আমি যাই, সাইদুল স্যার যায়, আমাদের মহবুব স্যার যায়, তৌহিদ স্যার যায়, আমাদের সোহান স্যার যায়, আমাদের ইকরাম স্যার যায়, সব স্যাররাই কিন্তু আমাদের খুলনা শাখায় যায়। বাংলাদেশ সকল শাখাগুলোতে কিন্তু আমাদের জব বিডিসির পুরো টিমই কিন্তু ক্লাস নেয়। ওকে, যাই হোক, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।